পারো আর কি। On air, sir. জি, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা, শুভ ওয়ালাইকুম আসসালাম। রাত্রি, শুভ সকাল, সব কয়টা কিন্তু প্রযোজ্য। বিকজ যে অ্যারাউন্ড দ্য গ্লোব কখন যে যেখানে আছে সেখানেই আমরা অবস্থিত। অবশ্য আজকে আমাদের মাঝে একজন নতুন গেস্ট আছেন, আমি ওনাকে দিয়ে আগে ইন্ট্রোডিউস করি, যেহেতু চেয়ারপারসনকে দিয়ে করার প্রোটোকলে থাকে যে চেয়ারপারসন শুড বি ফার্স্ট। আজকে আমাদের মাঝে আমি যাকে নতুন দেখতে পাচ্ছি আমাদের চিফ গেস্ট হিসাবে, ডক্টর ইঞ্জিনিয়ার শেখ মঞ্জুরা হক। উনি বিএসসি ইঞ্জিনিয়ার মেটালার্জিতে বুয়েট থেকে, এবং বর্তমানে তিনি আছেন ম্যাটেরিয়ালস সায়েন্স ডিভিশন অ্যাটমিক এনার্জি সেন্টারে। আসসালামু আলাইকুম আপা, আপনাকে দিয়ে ইন্ট্রোডাকশন শুরু করলাম। আমি আমার পরিচয় দিচ্ছি, আমি ডাক্তার এফ এম সারোয়ার, ভাইস প্রিন্সিপাল অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট চিলড্রেন ডেন্টিস্ট্রি, ঢাকা ডেন্টাল কলেজ। আমাদের আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন প্রফেসর ডক্টর জাহিদ হোসেন। উনি আমাদের কলেজ থেকে বিডিএস পাশ করেন সেই 1988 সালে। তারপর কালের বিবর্তনে আমরা যেমন চাকরির জন্য জেলা উপজেলায় ঘুরে এসেছি, সেই রকম দেশ বিদেশ ঘুরে ডিগ্রি নিয়ে আবার আমাদের দেশে এসে অনেকদিন অধ্যাপনা করেন। বর্তমানে উনি আছেন শুধু সৌদি আরবের নাজরান ইউনিভার্সিটিতে পেরিওডন্টোলজি ডিপার্টমেন্টের একজন সুদক্ষ অধ্যাপক হিসাবে। আর আজকের যে স্পিকার, ওই আমাদের মোজাম্মেল হোসেন রতন, ওই একাধারে আমাদের জাহিদের ক্লাস ফ্রেন্ড, ব্যাচমেট, এবং দুইজনেই জাপান থেকে পিএইচডি করা। এবং আমাদের রতনের আরেকটা ছোট্ট পরিচিতি আছে, এটা বড় পরিচিতি বলবো না, মানে ছোট্ট কিন্তু বিশাল। অনেক সময় ছোট জিনিস অনেক বড় দেখা যায় মাইক্রোস্কোপের মতো। সে হচ্ছে আমাদের একজন লেখক, ঔপন্যাসিক, তারপরে বিভিন্ন মুক্তিযুদ্ধ বিষয়ক লেখা আছে তার, বিশেষ করে আতর আলী, তারপরে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে অনেক আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার একটা গবেষণা আছে, যেটা যুব গবেষক হিসাবে বেলজিয়ামে সে স্বীকৃত সেই 2000 সালে। সেই থেকে সে বিভিন্ন সময় গেস্ট প্রফেসর হিসাবে, ভিজিটিং প্রফেসর হিসাবে সে বাইরে অধ্যাপনা করেন। এবং বর্তমানে তিনি আছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির এন্ডোডন্টিক্স অ্যান্ড কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। আর আমাদের প্যানেলিস্টে যাদের আমি দেখতে পাচ্ছি, আমাদের সাবরিনা আপা, যিনি আমাদের ঢাকা ডেন্টাল সদ্য বিদায়ী, বলবো সদ্য বিদায়ী, বেশি দিন হয় নাই। আমাদের প্রফেসর ডক্টর সাবরিনা হক, যিনি আমাদের আরেক দক্ষ প্রফেসর ডক্টর জাকির হোসেনের সহধর্মিনী, এবং যিনি আমাদের এক সময় ঢাকা ডেন্টাল প্রিন্সিপাল ছিলেন। সো আর বেশি বিলম্ব করছি না, আমি সরাসরি আমাদের তো আজকে আর প্যানেলিস্টে বোধ আর কারা কারা আছে আমি দেখতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের প্যানেলিস্টে যারা আছেন তারা আছেন ডক্টর রাজীব কুমার বণিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে, ডক্টর জি কে এম রিফাতুল্লাহ, যিনি বায়োলজিক্যাল ডেন্টিস্ট হিসেবে কর্মরত আছেন সোর্সেল লেজার ডেন্টিস্ট্রিতে। আছেন আরেকজন অত্যন্ত পরিচিত মুখ, তিনি হচ্ছেন নবনীতা চক্রবর্তী, যিনি একাধারে সংবাদ পাঠিকা, অপরদিকে আমাদের ডেন্টিস্ট্রির আরেক কর্ণধার, তিনিও বায়োলজিক্যাল ডেন্টিস্ট্রিতে কর্মরত। আর পরিশেষে বলবো আমাদের হোস্ট ডক্টর এম ডি রিয়াদ মাহমুদ, যিনি প্রস্তুডন্টিস্ট হিসেবে যথেষ্ট সুখ্যাতি লাভ করেছেন। অতএব আর ভূমিকা নয়, আমি সরাসরি চলে যাই। প্রফেসর মোজাম্মেল হোসেন রতন, তুমি তোমার উপস্থাপনা শুরু করতে পারো। ধন্যবাদ সকলকে। মোজাম্মেল হোসেন রতন। Assalamu alaikum, dear chairman, chief guest, our moderator, and the host, Dr. Riyad. And I also thanks to Basic Dental School Bond to give me a chance on laser in endodontics, state of the art. This is my title of today's topics. Actually, we know people are interested in oral health to increase their quality of life.
This encourages the requirements to save their teeth without extraction. Many patients are coming to dentists to save their teeth because it is very necessary to keep the lifestyle both functionally and aesthetically. Root canal treatment is now becoming popular, but there are some disadvantages also. Root canal treatment is not always successful. Although we take care during the root canal treatment, but bacteria and their toxin sometimes spread from the root canal and contaminate the apical area, causes inflammation, infection, and bone resorption. To overcome this crucial problem or to save the teeth, recently laser dentistry has introduced. I declare at first that I don't have any interest, does not have any financial benefit from any person or company. Introduction. Since the development of Ruby laser by Myman in 1960, Sir, actually the application share of is screen, laser sir. Screen sharing, sir. আহ, Screen, sir. application না তোমার শেয়ারিং আসে নাই, স্লাইডটা আসে নাই। স্লাইডটা আসে নাই? Yes, sir. Screenটা এক share মিনিট। করুন। সরি ফর দ্য ইন্টারাপশন। Sir, এখন আসছে? না, কিছু সময় নেবে, এখন আসছে? একটু সময় নেবে স্যার। আগের মতো স্যার স্ক্রিন শেয়ারিং করতে আসলে? হবে। আবার শেয়ারিং করতে হবে? জি স্যার। একবার অফ করে ঢুকি। স্যারের স্ক্রিন শেয়ার হোক, এই প্রসঙ্গে সার্ভার স্যার কিছু বলেন স্যার, আর স্যার স্ক্রিন শেয়ারিং চালু করুন। এই মুহূর্তে আসলে একটু মানে আমাদের যে কোনো ধরনের যেমন সুবিধা অসুবিধা সবকিছুরই আছে, সেই হিসাবে বলবো যে এটা একটা যান্ত্রিক গোলযোগে আমাদেরও কিছু করার থাকে না। যাই হোক, বাই দিস টাইম রতন নিয়ে চলে আসবে। আমি একটু আমাদের মঞ্জুরা আপার একটু সেলফ ইন্ট্রোডাকশন এই ফাঁকে একটু নিতে চাচ্ছি, প্লিজ আপা। আমি আসলে মানে আজকে খুব অনার্ড ফিল করেছি যে আপনারা আমাকে এই প্রোগ্রামে চিফ গেস্ট করেছেন। আপনি একটু আপনি একটু ফেসটা ইয়ার সামনে যে ক্যামেরার সামনে আসেন। ক্যামেরাটা সেন্টারিং করতে হবে ম্যাম। ক্যামেরাটা একটু আপনাকে ইয়া করতে হবে, নাহলে আপনি একদিকে ঘুরাই নিলে হবে ম্যাম। নিচে পড়ে গেছে। জি, এই তো আপা। থ্যাংক ইউ। মানে আমি মানে আজকে খুবই মানে সম্মানিত বোধ করছি যে আমাকে এই প্রোগ্রামে আপনারা মানে চিফ গেস্ট করেছেন। তো মানে আমরা বেশ কিছুদিন ধরে মানে আমি তো মেটেরিয়াল সায়েন্সে কাজ করি। তো মানে মেটেরিয়াল সায়েন্সের সাথে মানে বায়োমেটেরিয়ালস বা ডেন্টাল মেটেরিয়ালস এর একটা খুব মানে ঘনিষ্ঠ মানে যোগাযোগ আছে। আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল আসলে খুব ভালোভাবে আর মানে একটা কোলাবোরেশন করা যায় কিনা। তো খুব ফরচুনেটলি মানে মোজাম্মেল ভাইয়ের সাথে আমার মানে ইন্ট্রোডাকশন হয়েছে। তো আমরা মানে বেশ কিছু কাজও আমরা মানে করেছি আর কি ইতিমধ্যে। তো সেগুলো থেকে মানে খুব একটা মনে হয় যে একটা আশার দিক আর কি, যে
মানে আমার একটা এরকম ইচ্ছা যে আমরা আসলে মেটেরিয়ালস এর পেছনে প্রচুর মানে বাইরে থেকে ইম্পোর্ট করার জন্য আমরা কিন্তু অনেক খরচ করি, বা দেখা যায় যে পেশেন্টদের উপরে হয়তো অনেক মানে ফাইন্যান্সিয়াল লোড পড়ে যায়। কিন্তু অনেক কিছু হয়তো আমরা সেই সমস্ত জায়গায় যদি একসাথে কাজ করি তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু মানে অনেক বেশি ইকোনমিক্যাল ওয়েতে আমরা হয়তো বা অনেক কিছু প্রোভাইড করতে পারি, যেটা মানে যেটা খুব ইকোনমিক হবে আর খুব সাশ্রয়ী হবে, এবং ইন আ ওয়ে মানে সেটা হয়তো মানে ফরেন কারেন্সি মানে সেভ করতে আমাদের একটা সাহায্য করবে। তো সেভাবে করে সেই অ্যাপ্রোচ থেকে আমি মোজাম্মেল ভাইয়ের সাথে কথা বলেছিলাম এবং উনিও খুব রেসপন্ড করেছেন, এবং পরে আমরা মানে 3টা থিসিস প্রোগ্রামে আমরা একসাথে কাজ করলাম। ডেন্টাল ম্যাটেরিয়ালস, ন্যানো ম্যাটেরিয়ালস আমরা ডেভেলপ করলাম, তারপর আমরা ইন ভিভো এক্সপেরিমেন্ট করেছি এবং এক্সপেরিমেন্টগুলো খুব সাকসেসফুল হয়েছে আর কি। তো সেগুলো খুব মানে আমাদের মধ্যে একটা পজিটিভ ফিডব্যাক দিয়েছে, একটা এনথুজিয়াজম তৈরি করেছে। তো সেই জায়গা থেকে আমরা ভবিষ্যতে ভাবছি যে আমাদের কাজটাকে আরো এক্সটেন্ডেড করব। তো আজকের এই ওয়েবিনার মাধ্যমে আমি যাদের সাথে পরিচিত হচ্ছি, মানে আপনাদের সবার প্রতি একটা ইয়ে থাকলো যে আমাদের মানে ল্যাবটাকে আমরা অ্যাটমিক এনার্জি কমিশনে ঢাকা সেন্টার, সেখানে মেটেরিয়াল সায়েন্স ডিভিশনে আমরা আমাদের ল্যাবগুলোকে খুবই মানে মডার্ন করেছি রিসেন্ট একটা এডিপি প্রজেক্টের মধ্যে দিয়ে। তো সেখানে মাইক্রোস্কোপিক ফ্যাসিলিটি, লেজার টেকনোলজি এগুলো মানে ব্যাপকভাবে ডেভেলপ, মানে ইনস্ট্রুমেন্ট, প্রচুর নতুন নতুন ইনস্ট্রুমেন্ট এসছে। তো মানে ভবিষ্যতে আপনাদের সাথে কাজ করতে চাই একসাথে, এই আর কি। তো অনেক একসাথে কাজ করার সুযোগ আছে। আর আমি মনে করি যে রিসার্চ অলওয়েজ মাল্টিডিসিপ্লিনারি, তো সেই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থেকে আমাদের অ্যাপ্রোচ করা দরকার আর কি। তো আমি আমার আর কথা বাড়াবো না, তো এখন এখানে শেষ করছি। আচ্ছা, হ্যাঁ এখন আসছে যে তাহলে আবার নতুন করে শুরু করি। হ্যাঁ সরি যে এখন এই মুহূর্তে তুমি শুরু করতে পারো, হোয়াইট স্ক্রিনে যেতে পারো। Honorable Chairman, Chief Guest, our moderator, and the host, Ethics Dental Science Bond. Thank you very much for giving me chance to deliver a lecture on laser in endodontics, state of the art. Actually, we know recently people are very much interested to increase their quality of life. This encourages the requirements to save their teeth, not extraction, but without any complication. Hi guys, আমি লিজা। আজ না আমি তোমাদের সাথে কিছু রতন স্যার শোনা যাচ্ছে না। মনে হচ্ছে ওর নেটের প্রবলেম। না, বের হয়ে আবার ঢুকবে তাই। লিভ করেছেন সুইচ চাপ দিয়ে। অবশ্যই মানে আরেক জায়গায় স্টেশন লিভ হয়ে গেছে। তারপর স্যার এই সুযোগে আমি ম্যামকে বলতে চাই যে আমরা বায়োমেটেরিয়াল যে আমরা বোনগুলা বাইরে থেকে 0.5 গ্রাম যেগুলা কিনে আনছি, ওই বোনগুলার দাম আমরা 8 থেকে 10,000 টাকা, এবং ক্ষেত্রভেদে ওঠানামা করছে। তো আমরা জানতে পারলাম যে অ্যাটমিক এনার্জি এই বোনগুলা বাংলাদেশে তৈরি করে থাকেন। তো ম্যাডাম এই বোন সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম, বোনের কোয়ালিটি যেগুলা।
তো এক্স্যাক্টলি ঠিক বোন না, বোন মেটেরিয়াল মানে হাইড্রক্সি অ্যাপাটাইট। জি ম্যাম। তো হাইড্রক্সি অ্যাপাটাইট আমরা ন্যানো হাইড্রক্সি অ্যাপাটাইট, এটা তো ফাংশনালিটি আরো অনেক বেশি। তো আমরা ন্যানো হাইড্রক্সি অ্যাপাটাইট কিন্তু ল্যাবেই সিনথেসিস করতে পারি। এখন আমাদের একটা খুব ভালো এক্সপার্টাইজ তৈরি হয়েছে আর কি। তো সেগুলো মানে আপনারা আপনাদের কাছ থেকে ফিডব্যাক পেতে হবে। আমরা তো মেটেরিয়াল সায়েন্টিস্ট, আমরা তো আসলে হিউম্যান মানে ইন ভিভো সিস্টেমে তো আমরা কাজ করি না। এখন আপনাদের কাছ থেকে আমাদের ফিডব্যাক পেতে হবে যে আপনাদের ম্যাডাম আমরা এই বনটা মানে ট্রাইক্যালসিয়াম ফসফেটটা অনেক বছর ধরে ইউজ করছি। আমরা যেমন জার্মানির কিছু ম্যাটেরিয়াল ইউজ করি, কিছু কোরিয়ান ম্যাটেরিয়াল ইউজ করি। তো সেই ক্ষেত্রে ম্যাডাম আমাদের অ্যাটমিক এনার্জির উপর এই বনগুলোর কোনো রিসার্চ বা কোনো কিছু আছে যে যেটা আমরা মানে ইউজ করতে পারবো এবং আমরা মানে ন্যানো হাইড্রক্সি অ্যাপাটাইট আমরা সিনথেসিস করি। হ্যাঁ, তো সেগুলো মানে আমাদের সাথে আপনারা জয়েন্টলি কোলাবোরেশনে। তো আমার মনে হয় যে আপনারা যেটা মানে আপনারা কি হাইড্রক্সি অ্যাপাটাইট খুঁজছেন? এটা তাহলে জি ম্যাম, যদি আমরা মানে হাইড্রক্সি অ্যাপাটাইটের সাথে ট্রাইক্যালসিয়াম ফসফেট, হাইড্রক্সি অ্যাপাটাইট এবং কিছু আদার পার্টিকেল একসাথে করে একটা ফর্মুলেশন আছে যেটার পার্টিকেল সাইজ হচ্ছে বেশ 100 বিভিন্ন পার্টিকেল সাইজ আছে। আমরা এটাকে স্ক্যাফোল্ড হিসেবে ইউজ করি এবং বিশেষ করে ইমপ্লান্ট বা অন্যান্য ডেফিসিটের ক্ষেত্রে আমরা এটা বোন ম্যাটেরিয়াল হিসেবে দেই, অ্যালোগ্রাফ অ্যাজ অ্যান অ্যালোগ্রাফ। তো সেই ক্ষেত্রে আমাদের মানে স্ক্যাফোল্ড সিনথেসিস করি আমরা। হ্যাঁ, তো স্ক্যাফোল্ড সিনথেসিস করি, তারপরে সেটার সাইটোটক্সিসিটি আমরা এক্সপেরিমেন্ট করি। তো মানে সেগুলো এই পর্যন্ত আমরা কোনো টক্সিক ইফেক্ট পাইনি আর কি। তো এখন মানে হিউম্যান ট্রায়াল কি আছে এগুলোতে? হ্যাঁ, হিউম্যান ট্রায়াল কি আছে? হিউম্যান ট্রায়াল আমরা কি আছে? হিউম্যান ট্রায়ালে যাইনি এখনো, আমরা অ্যানিমাল ট্রায়াল করেছি। মানে র্যাট মাউস মডেলে আমরা ট্রায়াল করেছি, কিন্তু হিউম্যান ট্রায়ালে এখন আমরা করিনি। এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে। আমি একটু শেয়ার করি ম্যাডাম। যখন আমি দেশে ছিলাম 2012-13 এর দিকে, আমি তখন সিডনি কলেজে ছিলাম। তো একটা অ্যাগ্রেসিভ পেরিওডন্টাইটিস কেসের জন্য অ্যাটমিক এনার্জি কমিশন থেকে আমি বোন পার্টিকেল নিয়েছিলাম, বোন গ্র্যানিউলস। তো ওখানে বোন ব্লকও ছিল তখন। আমি তখন যে নিয়ে সহযোগিতা করেছিলাম ভুলে গেছি আমার ওনার নাম, উনিও বোধহয় তখন ওই অনেকদিন আগের কথা। তো ওই পেশেন্টের জন্য আমি বোন ওই বোন আর কি, বোন গ্র্যানিউলস এবং বোন ব্লক, তো সেগুলো আমি ওই পেশেন্টের ব্যবহার করেছিলাম। তো সেগুলো ভালোই, ওইটা হিউম্যান ট্রায়াল আমি শুরু করি প্রথম। তো তার দেখা যায় যে তার বেশ মানে ইমপ্রুভ হচ্ছিল এবং সেটা তার বডিতে অ্যাকসেপ্টও করেছিল। তারপরে আমি তো দেশের বাইরে চলে আসি, এই জন্য আর এরপরে আর যোগাযোগ করা হয়নি। তো রিয়াদকে সেটা বলছি যে আসলে আমাদের হিউম্যান ট্রায়াল করা হয়েছিল, কিন্তু এখন হয়তো ম্যাডাম বলছেন যে এখন ওনাদের যে ক্যালসিয়াম মানে ট্রাইক্যালসিয়াম ফসফেট। জি, আমাদের আসলে মানে আমরা তো ঢাকা সেন্টারে আছি, আর আবার মানে আমাদের আরেকটা ইউনিট তো এই আর সাভার, সেটা তো হয়তো জানেন আপনারা অনেকেই। তো সাভার থেকে বোধহয় আমি ভুলে গেছি। আমি আসলে অনেকদিন আগের কথা, তো পেশেন্টকে বলছিলাম আনার জন্য, উনি নিয়ে আসছিলেন। পরে ওখানে গিয়ে অল্প কিছু পে করতে হয়েছিল বোধহয়। আমি রিকোয়েশন দিয়েছিলাম, উনি ওই পেশেন্টের অ্যাটেন্ডেন্ট, পেশেন্ট ছিল মহিলা, ওনার হাজবেন্ড গিয়ে নিয়ে আসছিলেন। তো আমি ব্যবহার করেছিলাম পেশেন্টের। ওখানে একটা ইনস্টিটিউট জি জি, আছে, টিস্যু ব্যাংকিং ইনস্টিটিউট। তো মানে ওখান থেকে, হ্যাঁ ওখান থেকে আনা হয়েছিল। তারা ওখানে কিন্তু আপনার ওই যে অ্যানিমাল বোন থেকে তারা হাইড্রক্সি অ্যাপাটাইট মানে কালেক্ট করে। হ্যাঁ, তারা মানে ওখানে মানে আমাদের অনেক ধরনের কাজ হয়, টিস্যু ব্যাংক ডিপার্টমেন্ট আর কি, ওটা মানে একটা ইনস্টিটিউট। তো ওখানে বিভিন্ন ধরনের টিস্যুর কালেকশন আছে। তো ওরা কিন্তু এই মানে হাইড্রক্সি অ্যাপাটাইট বোন মেটেরিয়াল কিন্তু তারা অ্যানিমাল থেকে তারা কালেক্ট করে। ওটা হিউম্যান বোনও না? ওরা হিউম্যান বোনও তখন নাকি ছিল?
ওই যেগুলো মনে করেন যে অ্যাম্পুটেড যে এগুলো হ্যাঁ। আছে, অ্যাম্পুটেশন Right, করার পরে right, অনেকে আছে না right, অ্যাক্সিডেন্টাল right, কেস, right. সেই বোনগুলো তখন ফ্রিজ ড্রাইড করে রাখতো, তো ওটা আসলে হ্যাঁ, হ্যাঁ, অ্যালোগ্রাফট হিসেবে যে কোনো পেশেন্টের জন্য সেটা ইয়ে ছিল হ্যাঁ, মানে। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা একটা সেটা ভালো একটা আবার সুযোগ আমাদের দেশে কাজ কিছু, করার। হ্যাঁ, হ্যাঁ, আমাদের আবার ওখানে মানে কিছু টিস্যু কালেকশন হয় যেটা দিয়ে আপনার এই যে মানে বার্ন কেস যেগুলো সেই সমস্ত হ্যাঁ, মানে অ্যালোগ্রাফটিং করে। কিন্তু আমরা আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ন্যানো হাইড্রক্সিঅ্যাপাটাইট সিনথেসিস করি আর জি কি। জি বুঝতে আমরা পারছি। আমরা জি ল্যাবে এটা সিনথেসিস করি। তো না বুঝতে সেটা পারছি। এখনো হিউম্যান ট্রায়াল হয়নি। না, আপনি তো স্ক্যাফোল্ডের সেটা কথা বললেন, স্ক্যাফোল্ড তো আসলে খুবই মানে এটা খুব কাজের হবে হ্যাঁ আশা করি। তো সেই ধরনের প্রজেক্ট হয়তো আমরা মোজাম্মেল মানে নিতে পারে। হুম। হাইড্রক্সিঅ্যাপাটাইট জিলেটিন কাইটোসিন দিয়ে আমরা স্ক্যাফোল্ড তৈরি করি সরাসরি। জি জি। আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে, জাহিদ? ওয়েলকাম। হ্যাঁ শুরু করো আবার। তাহলে তাহলে কি ডেন্টিন হাইপারসেনসিটিভিটি থেকে শুরু করি? হ্যাঁ শুরু করো, হ্যাঁ। মানে সবাই মানে আই মাইক এম মিউট সরি। করে দিলে ভালো হয়। হ্যাঁ, খুব সম্ভবত যে কোনো একটা সমস্যার জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, ডেন্টিনের হাইপারসেনসিটিভিটি নিয়ে আমি কথা বলছিলাম। আমরা সবাই জানি যে আমাদের লেফট সাইডে যে ছবিটা আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেন্টিনাল টিউবুলস ইজ ওপেন, রেড অ্যারো দেওয়া আছে। Actually, this occur when the patient do some incorrect tooth brushing, or patient suffering from gingival recession or inappropriate diet, and because of other factors. The dentinal tubules usually covered by the similar layer, but the stimulus make it open, and a hydrodynamic mechanism is responsible for the dentinal hypersensitivity. The in this slide, the right side, you can see that open dentinal tubules, and this is the responsible for the dentin hypersensitivity. So what should we do? We should fill up the dentinal tubules, or we should seal. So next slide, I will show you. The next slide, there are two slides. In the left side, you can see that fluoride treatment has been given, and the dentinal tubules is sealed by the fluoride, and actually it is precipitate and block the dentinal tubules. In the right side, the NDR glazer, when we applied in the dentinal tubules, it sealed the dentinal tubules. The difference between the fluoride treatment, that fluoride treatment is precipitate, and sometimes it can wash out by the tooth brushing. So laser is more effective because it seals the dental tubules. Actually, this research was done by my friend Dr. Iqbal Hossain, who is now working with Dr. Jahid, and this article is published in Journal of Oral Laser Application in 2001. Carbon dioxide laser is also effective for dentinal tubule sealing. The arrow, you can see that dentinal tubules is sealed properly, and also diode laser is very effective to seal the dentinal tubules. But we should care about the pulpal effect during the dentinal hypersensitivity treatment. There are some animal research occur in the treatment of dental hypersensitivity, and they found that gallium aluminum arsenide diode laser, when applied on the dog or monkey, and they found that no damage occurred on the pulp tissue. After exposure of the NDR laser, we also found the similar result, that there was no changes of the dental hypersensitivity during dental hypersensitivity treatment, no effect on the pulp. So carbon dioxide laser also no damage was reported if we use the proper energy density using
monkey and the dogs. Laser is also applied for root canal wall modification. We know that endodontic instrumentation produces organic and mineral debris that is also called similar layer. They obstruction the dentinal tubules and decrease dentin permeability, and as well as they also encourage bacteria and bacterial products. For that reason, the removal by a laser of similar layer is very effective because it also seals the dentinal tubules. This slide, the white arrow, you can see that Nd:YAG laser fiber is inserted into the root canal. Nd:YAG laser is applied into the root canal by a thin fiber. When the fiber is inserted into the root canal, the debris and similar layer will be removed if we use appropriate energy density. And the absorption of Nd:YAG laser is by the black ink, so it can easily remove the similar layer because their color is black. Nd:YAG laser is very highly absorption by the black color. Therefore, we can say that removal of similar layer and debris is possible without any side effect if the irradiation is done in appropriate energy density. Even the lateral wall canals can also be cleaned by the Nd:YAG laser. But there are some problems. In the root canal, there are many microorganisms. Some microorganisms are resistant to antimicrobial treatment, and they can survive in the root canal after conventional biomechanical preparation. There are gram-negative bacteria and gram-positive bacteria. The right side, you can show there is a teeth which is separated into three: coronal part of the root canal, middle, and the apical. In the coronal part, we usually found aerobic bacteria, but in the mid-root, we usually found শোনা যাচ্ছে না তো? দুঃখিত সার্ভার স্যার, রতন স্যার মনে হয় আবার লাইন আউট হয়ে গিয়েছেন। স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সার্ভার তোমাকে স্যার শুনতে কি পাচ্ছি। শুনতে পাচ্ছেন? তোমাকে স্যার ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার স্যার। রতন স্যার আবার বের হয়ে গিয়েছেন, সম্ভবত ওনার বিদ্যুৎ বিভ্রাট বা লাইনে। তো ম্যাডামের কাছে যে কোশ্চেনটা ছিল যে ম্যাডাম আমরা কি এটা হিউম্যান ট্রায়াল করতে পারবো যদি এথিক্যাল কোনো মানে কোনো সমস্যা না থাকে, তাহলে কোনো থিসিস বা রিসার্চে নিতে পারবো এই আপনার অ্যাটমিক এনার্জির যে ন্যানো বোনগুলা? ম্যাডাম একটু আনমিউট করতে হবে, আমরা লেকচারের সময় মাইকগুলা মিউট করে দেই। জি ম্যাডাম, না, থ্যাংক ইউ। সেটা তো অবশ্যই করা যাবে, মানে প্রপার অথরিটি পারমিশন নিয়ে, মানে এথিক্যাল পারমিশন নিয়ে অবশ্যই সেটা করা যাবে। আর সেই ধরনের কাজ তো আসলে করতে হবেও, না হলে তো শুধু গবেষণা করে কি লাভ, সেটা যদি মানুষের কাজে না লাগে। ম্যাডাম তো বলছিলাম যে বাইরের কোম্পানিগুলো তো আমাদেরকে সরাসরি প্যাকেট করে আমাদেরকে দিচ্ছে, তো আমাদের দেশের কোম্পানি কি এইভাবে প্যাকেট করে আমাদের দিবে মানে ইয়ে করে? না, Research. এখানে কিন্তু আমাদের জয়েন্টলি কাজ করার প্রশ্ন। হ্যাঁ, মানে একটা জিনিসকে, মানে আমরাও কিন্তু একটা রিসার্চ অর্গানাইজেশন। হ্যাঁ, আমরা একটা রিসার্চ অর্গানাইজেশন, আপনারা একটা একাডেমিক ইনস্টিটিউশন, আপনাদেরও রিসার্চ আপা প্রোগ্রাম আছে। আপা একটু ক্যামেরাটা ইয়ে করেন, আপনি আবার নিচে পড়ে গেছেন। আচ্ছা,
তো এখন সেই জায়গায় মানে এটাকে সেই মানে মানে ওই জায়গাটায় নিতে গেলে এটা জয়েন্টলি আমাদের কাজ করতে হবে একসাথে, যে মানে এই হিউম্যান ট্রায়াল, তার আগে অ্যানিমাল ট্রায়াল। হ্যাঁ, এই কাজগুলো মানে আপনারা তো এখন মানে একটা মানে পোস্ট গ্রাজুয়েট ইউনিভার্সিটি, তো আপনাদেরও কিছু দায়িত্ব আছে, আবার আমাদেরও দায়িত্ব আছে। তো এখন সেই জায়গাতে মানে আমরা মানে প্যাকেটজাত করার আগের পর্যায়ে যে রিসার্চ গুলো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো সেগুলো কিন্তু আমরা করতে পারি আর কি জয়েন্টলি। আরেকটা কোশ্চেন ছিল, বায়োমেমব্রেন যেটা আমাদের দেশে খুব ইউজ হয়, আমরা মেমব্রেনটা ইউজ করি এবং এটাও অনেক এক্সপেন্সিভ। তো ম্যাডাম, আমাদের অ্যাটমিক এনার্জি কি মেমব্রেনও তৈরি করছে? জিলেটিন, জেল ফোম, বায়োমেমব্রেন। মেমব্রেন নিয়ে এখন আমরা কাজ মানে শুরু করি নাই, কিন্তু আমার বিশ্বাস যে মানে আসলে তো মানে এই আমরা রিসার্চ করি, আবার সেটার মানে রিসার্চের যে আউটকাম সেটা যেখানে যে জায়গাগুলোতে লাগবে, হ্যাঁ, তাদের সাথে কিন্তু আমাদের কোনো কমিউনিকেশন নাই। তো সেই কমিউনিকেশনটাও কিন্তু মানে এই যে এই উদ্যোগগুলো এগুলোর মধ্যে দিয়ে কিন্তু সেই জিনিসগুলো গড়ে ওঠে, এবং গড়ে ওঠার মধ্যে দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা হয়তো অনেক কিছুতে সময় মানে সেগুলো কাজে লাগছে, সেগুলো কাজে লাগছে না তা না, এগুলো দিয়ে আমরা পেপার করছি, স্টুডেন্টসরা ডিগ্রি করছে, কিন্তু এক্স্যাক্টলি মানে এটাকে আরো বেশি মানে ইয়ে করার জন্য, মানে আরো বেশি যাতে সরাসরি একটা তার অ্যাপ্লিকেশন থাকে, হ্যাঁ, সেভাবে কাজ করার জন্য আমাদের ওই জায়গাগুলো জানা দরকার, ওগুলোকে মানে পয়েন্ট আউট করা দরকার, ওগুলোকে লোকেট করা দরকার যে ঠিক এই সমস্ত জায়গাগুলোতে মানে গবেষণাটা খুব বেশি জরুরি আর কি। সেরকম কোনো বডি তো নাই যে মানে এই স্টাডি গুলো আমাদেরকে করে দেবে, তো সেগুলো আসলে আমাদেরই করতে হবে। হ্যাঁ, এই যে আপনার মধ্যে যে মানে যে প্রয়োজন থেকে আপনি বারবার আমাকে প্রশ্নগুলো করছেন, এইটা যদি আপনার মানে শেষ পর্যন্ত টিকে থাকে, মানে শেষ পর্যন্ত যদি এটা কন্টিনিউ করে, তাহলে আসলে মানে আপনারা আমরা একসাথে কাজ করার মধ্যে দিয়ে অনেক অ্যাভিনিউজ আমরা তৈরি করতে পারবো। কারণ আমাদের দেশে যে মেধা মানে ছাত্রদের মধ্যে এখন ইয়াং জেনারেশনের মধ্যে যে মানে কাজ করার যে আর্জ, হ্যাঁ, প্রচন্ড আর্জ কিন্তু এখন ইয়াং জেনারেশনের মধ্যে নতুন কিছু করার, তো ভাইব্রেন্ট একটা মানে ইয়ে আছে আর কি তাদের মধ্যে। তো সেই সেটাও একটা বিরাট রিসোর্স। তো তার সাথে মানে সবকিছু মিলে আমাদের যতটুকু রিসোর্স আছে এগুলো সবকিছুকে কাজে লাগিয়ে আমরা কিন্তু মানে আমাদের যে অবস্টেকল গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা খুব ভালোভাবেই মানে পার হয়ে যেতে পারি, এবং আমাদের তো মানে মনে হয় যে আমরা মানে মানে আমরা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যে রিসার্চ হয় আমরা কিন্তু অ্যাট পার মানে তাদের সাথে চলার চেষ্টা করি সব সময়। হ্যাঁ, কিন্তু সেগুলোর আরো বেশি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড হলে তখন নিজেদের কাছে একটা স্যাটিসফ্যাকশন থাকে আর কি, যে না আমি যে কাজটা করছি সেটা সরাসরি একটা অ্যাপ্লিকেশন আছে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আরো বেশি হবে মানে যখন আপনাদের সাথে আমাদের একটা কোলাবোরেশন গড়ে উঠবে, তো আমরা সেটার দিকে সবসময় তাকিয়ে থাকি আর কি। ধন্যবাদ ম্যাম। এখানে তো বোধহয় মানে জাহিদ স্যার বোধহয় কিছু বেশ অভিজ্ঞতা আছে, আপনি একটু যদি শেয়ার করেন যে আমরা কিভাবে মানে ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে পারি আর কি, এই যে মানে ল্যাবরেটরি যে প্রোডাক্ট সেটাকে মানে মানুষের কাজে লাগানোর জন্য যে ফেজ গুলো পার হতে হয় সেগুলো মানে আপনি যদি একটু আলোকপাত করেন সেদিকে। না, জি, ধন্যবাদ ম্যাডাম। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি তো তো রিসার্চের কতগুলো ধাপ এগুলো তো আপনি করে আসছেন অনেক, আপনি জানেন যে আমাদের আসলে এগুলো তো স্পেশালাইজ রিসার্চ যেগুলো আমরা বাংলাদেশে না, যাই এখানে অ্যাপ্লাইড রিসার্চ গুলো আসলে
যাকে ইয়া বোধহয় রতন বোধহয় হ্যাঁ আসতেছে। আর অ্যাপ্লাইড সেই রিসার্চ applied আসলে জি না, জি অ্যাপ্লাইড রিসার্চ হ্যাঁ কারণ আমাদের তো বেসিক রিসার্চ এন্ড অ্যাপ্লাইড রিসার্চ এই দুই ধরনের তো থাকে, আরেকটা হচ্ছে মেডিকেল রিসার্চ। আমরা সাধারণত যে কাজটুকু করি যে আমরা যে রিসার্চ গুলো করি যে নোন কেসের উপরেই কিন্তু আমরা বারবার ইয়ে করি। একটা জিনিস যেমন এখন এটা সম্পূর্ণ নিউ, একটা নিউ জিনিসের উপরে যদি আমরা আবার এই একটা কি বলে অ্যাপ্লিকেশন বা কি বলে যে অ্যাপ্লাই করার মতো একটা জিনিস যদি আমরা করতে পারি, ইয়েস ম্যাডাম যেটা বললেন যে যেহেতু হিউম্যান ট্রায়ালের ব্যাপার আসবে, আমাদের ইথিক্যাল ক্লিয়ারেন্সের দরকার অবশ্যই পড়বে। সো আমরা এটা করতেই পারি। এখন কথা হচ্ছে যে আমাদের এই যে লেজার ডেন্টিস্ট্রি আর আমাদের যে ওনার যে ডেন্টাল মেটালার্জি, এইটা যে আমাদের কিছু মডিফিকেশন বা রিমডিফিকেশন, দিস আর দ্য থিংস হুইচ আর কামিং অন। সো এটাকে আমরা কিভাবে করতে পারি? আর বাই দিস টাইম আপা আমাদের আপনাদের কিন্তু ফজলুল হক স্যারও ছিলেন, তাই না? উম, কোন মানে মানে ইঞ্জিনিয়ার? মানে ইঞ্জিনিয়ার, জি জি ইঞ্জিনিয়ার জি। আমাদের ডিরেক্টর? উনি হ্যাঁ, রিটায়ার করে গেছেন। জি জি, আমাদের ডিরেক্টর ছিলেন। জি। হ্যাঁ, ফজলুল হক স্যারের কিন্তু অনেকগুলো কাজ আছে, বিশেষ করে এই যে অ্যাটমিক এনার্জির ইয়ার সঙ্গে ফ্লোরাইড নিয়ে আমাদের ডেন্টিস্ট্রির কিছু কাজ আছে, এবং ওনার সঙ্গে কিন্তু আচ্ছা ওই কাজ করার মানে যাক ছোটখাটো একটা অভিজ্ঞতা আমার ছিল। আচ্ছা আচ্ছা। এবং যেটা মানে সেই জন্য আর কি জিজ্ঞেস করলাম যে যেহেতু ওনার সঙ্গে আমি কাজ করছি, ওই আপনাদের অফিসেও গেছি অনেকবার কিছু হুম হুম। কাজের জন্য। বিশেষ করে ফজলুল হক স্যার কিন্তু ফ্লোরাইড নিয়ে গাছ পাতা লতা সবগুলোর মধ্যে উনি ফ্লোরাইড পেয়েছেন, এবং সেটার উপরে আমাদের যে টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করব কি করব না এই ধরনের কিছু ওনার গবেষণা কাজও আছে, যেখানে আমার হুম হুম। মানে ওনার কন্ট্রিবিউশনে আমার কিছু পার্টিসিপেশন ছিল, এবং আমাদের কিছু পাবলিকেশনস আছে। এখন আচ্ছা। আপার এখানে যেটা দেখতেছি যে মেটালার্জির সঙ্গে আমাদের ডেন্টিস্ট্রির যে ইন্টার রিলেশন, যেমন আমরা অনেকগুলা এই যে আজকে আছে যেমন বায়োলজিক্যাল ডেন্টিস্ট্রি যে বিষয়টা আসতেছে, বায়োলজিক্যাল ডেন্টিস্ট্রির সঙ্গে কিন্তু আমাদের ওই বডিলি অ্যাডাপ্টেশনের সঙ্গে আমাদের বডি কি অ্যাবজর্ব করতে পারবে কি পারবে না, সেটাই তো আমাদের মানে বায়োলজিক্যালি মানে যাকে সহ অবস্থান বলি, ওইখানে আমাদের ইনস্ট্রুমেন্টালও একটা ফ্যাক্টর আছে যেগুলো আমরা ইউজ করি। এখন সেটা কিভাবে আমাদের এখানে কাজ করবে, আমরা কতটুকু আগাতে পারবো, আর বিশেষ করে ইয়াং চ্যাপ যারা আছে ওরা কিন্তু খুব ভালো, ওরা কিন্তু কাজ ধরে সময় খুব ভালোভাবে কাজ ধরে। যাক আমাদের মাঝে আরেকজন আছে রাজীব কুমার বণিককে পাওয়া পাওয়া গেল এতক্ষণে। বাই দিস টাইম আমি অবশ্য একটা মেসেজ করছি ইয়াকে, ওই রিয়াদকে, মানে নেক্সট টাইম আমার মনে হয় এই ধরনের প্রেজেন্টেশন গুলো একটা কপি বোধহয় প্ল্যাটফর্মের মধ্যে রাখা উচিত। ইয়েস স্যার। কারণ এটা কেন বলছি যে আমি আমার একটা প্রেজেন্টেশন এরকম ইন্ডিয়াতে প্রথমবার দিতে গেলাম, জাস্ট এই নেটওয়ার্কিং এ পারা যায় নাই, তার পরের সপ্তাহে সেটা আমাকে ডেলিভারি করতে হয়েছে, এবং তখন ওনা বললো যে আপনার প্রেজেন্টেশন আমাদেরকে আগে দিয়ে দেন। যদি ধন্যবাদ স্যার। ইন্টারনেট জি স্যার, আমরা নেক্সট টাইম করবো। মোজাম্মেলের সঙ্গে তাহলে যোগাযোগ করো তো রিয়াদ, মোজাম্মেলের প্রবলেমটা কি আসলে? তাহলে ওই মানে যে নেট তোমার প্রবলেম ফিডব্যাক হয়তো নেটে। ওকে আজ তো ফ্রাইডে, নেটওয়ার্কের প্রবলেম নাকি কি হচ্ছে? না, আজকে এখন তো কোন ফ্রাইডে, নেটের প্রবলেম নেটওয়ার্কে জ্বালাবে স্যার। নেটে দেখছি হতে পারে, তারপরে তার একটু ফোনে কথা ওই বলে কি নাও। বলে হ্যাঁ ওই যে ইনস্ট্রুমেন্টালে হতে পারে। ম্যাডামের যে কথা বলছিলাম মাঝখানে আবার লিটন ভাই অন্যদিকে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো দেখো তো অনেকগুলো ফোন করে দেখো কি মাল্টি অবস্থা। ম্যাডাম যে যেটা বলছিলেন যে আসলে আমাদের রিসার্চের শুরুটা আমাদের তো করতে হবে, আমাদের তো স্পেশালাইজড ইয়ে দরকার, মানে প্ল্যাটফর্ম দরকার। অবশ্যই। এখন আপনাদের যে রিসার্চ অর্গানাইজেশন যেটা অ্যাটমিক এনার্জি কমিশন, একটু এটা কি একটা উইং আপনাদের না অ্যাটমিক এনার্জি কমিশনের? আচ্ছা, আমরা তো তো এটার সঙ্গে আসলে ডিভিশন আমি তো আছে। অনেকদিন আমরা অনেকদিন কতটুকু দেশে নাই, তো আসলে আমি কমিউনিকেশনটা কমে গেছে। বিশেষ করে যেহেতু আমি বাইরে থাকি অনেক বছর, 4-5 বছর হয়ে আসছে এখানে। তো দেশে ফিরে ইচ্ছা আছে যে আবার আবার এরকম জয়েন্ট ভেঞ্চার রিসার্চ করার। বিশেষ করে আমার বন্ধু মোজাম্মেল সে খুবই একজন ট্যান্ড রিসার্চার, সে আমাদের অনেক অভিজ্ঞতা আছে। যদি আমি পেরিওডন্টিস্ট, আমার আমার ইয়েটা ভিন্ন, তো লেজার ইউজ আমাদেরও আছে। তবে আপনাদের যেটা সেটা শুধু লেজার সংক্রান্ত নয়, আমরা আমার পেরিওডন্টাল সার্জারির ক্ষেত্রে আমরা পেশেন্টের হাইমান ট্রায়াল দিতে পারি, আবার সার্জনরা করতে পারে এটা। কাজেই
লেজারের ইউজ যে হতেই হবে প্রত্যেকটা বিষয়ে তা নয়, না অন্যান্য না না তা তো না। সার্জিক্যাল আপনার এই হিসেবে আমরা করতে পারি। তো সেখানে আমাদের যে স্টেপগুলো যেতে হবে সেটা হচ্ছে যে আমাদের ওরকম ইনস্টিটিউট দরকার। আমাদের বাংলাদেশে বোধহয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল আসলে কিন্তু আজকে নেটটাও অন্য বোধহয় ডিস্টার্ব। ইনস্টিটিউট গুলো আমি জানি না তাদের সেরকম ফ্যাসিলিটি আছে কিনা যে এই ধরনের কাজগুলোকে ইয়ে করার, আচ্ছা মানে জাহিদ, প্রমোট করার। না, তো সেই জন্য আমাদের একটা ইয়ে লাগবে, মানে একটা আমার মনে হয় যে ইউনিফর্মিটি একটা লাগবে। সার্ভেও দরকার যে আমরা করতে পারে কারা এই কাজগুলো, জি হ্যাঁ করতে পারে, এবং সেইগুলো নিয়ে আমরা আমার মনে হয় যে একটা আমরা একটা ফোরাম একটা করে হয়তো আলোচনা করে একটা আমরা একটা স্টেপ একটা বাই স্টেপ যেতে পারি। হোমওয়ার্ক করা একটা হোমওয়ার্ক করা যেতে পারে। এই ক্ষেত্রে জি আমি সাবরিনা আপার থেকে একটু সেই জানতে হ্যাঁ। চাবো যে তো না সাবরিনা আপা, আপা। ধন্যবাদ যে আপনি আমাদের সঙ্গে এসেছেন, এবং আমরা আপনার কথা আমি মোজাম্মেলের কাছে আগেই শুনেছি। মোজাম্মেল আমাকে বলেছে, না ঠিক আছে আমি একটু শেষ করে নিই। মোজাম্মেল আমাকে আগেই বলেছে আপনার কথা, আমার যে আপনার সঙ্গে সে কাজ করছে। তো আমার ইচ্ছা আছে, আমি আশা করি 2-1 বছরের মধ্যে, হয়তো আমি তো হয়তো 2-1 বছর পরে দেশে ফেরার ইচ্ছা আছে। এর মধ্যে মোজাম্মেল তো কাজ করছে, মোজাম্মেলকে আমি অনুরোধ করবো যে সে একটা প্ল্যাটফর্ম তৈরি করুক, যারা ইন্টারেস্টেড এই ধরনের ট্রান্সলেশন রিসার্চে যারা ইন্টারেস্টেড তারা তার সঙ্গে যোগ দিবে, এবং তারা একটা ফোরাম তৈরি করে আপনাদের সঙ্গে বসে কি করে এই স্টেপগুলো আমরা পার হতে পারি, যেখানে আমরা পরে হিউম্যান ট্রায়াল গুলো শেষ করার পরে যেন আমরা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন যেতে পারি, সেই ব্যাপারগুলো আর কি একটা সর্ট আউট করে একটা ইয়ে করা, মানে একটা কি বলে একটা ফরম্যাট তৈরি করা আর কি। সেই ব্যাপারে আচ্ছা, আমি ঠিক আছে মোজাম্মেলকে জাহিদ, অনুরোধ করবো। জি এই বিষয়ে এখন আমি দেখি আমাদের সাবরিনা আপার মানে কি ধরনের ইনপুট ওনার থেকে আমরা আশা করতে পারি। আমি তো এখন সরকারি চাকরিতে নাই, ঢাকা ডেন্টাল কলেজে নাই। আপনি তো নাই, কিন্তু আপনি এমনি কলেজে না থাকলেও যদি প্রফেশনের লোক, তো প্রফেশনে আপনি থাকবেন না। আপনি যেমন আমাদের স্যাররা অনেকেই হ্যাঁ রিটায়ার করে গেছেন, তারা কিন্তু এখনো আমাদের সঙ্গে আছেন, বিশেষ করে আবুল কালাম জোয়াদার স্যার, যার কাছে আমরা যে কোনো বিষয় নিয়ে ওনার থেকে আমরা কিন্তু ফিডব্যাক নিচ্ছি এবং নিব। ভবিষ্যতে উনি যতদিন আল্লাহ তাকে রাখবেন সে দিবেন। এখন এরকম আপনারা রিটায়ার করে গেছেন বলে কিন্তু আমাদের প্রফেশন থেকে বেরিয়ে যান নাই। কাজে আপনাদের থেকে না 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 না, আমি তো ইন্টারেস্টেড, রিসার্চ তো সেই হ্যাঁ জিনিসটা মানে অবশ্যই ইন্টারেস্টেড। না না তোমরা যদি আপনাদের আমাকে থেকে নাও যখন বোঝে এই যে এন্ডোডন্টিক্যালি, ইন্টারেস্টেড, মেটালার্জিক্যালি, রেডিওলজি, তারপর আমাদের যে অনেকগুলা হ্যাঁ ওই কি বলে কিছু ম্যাটেরিয়ালস আছে যেগুলা ব্যবহার করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের মানে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। সেই বিষয়ে বিশেষ করে এই যে আজকে আপার হ্যাঁ কন্ট্রিবিউশন, মানে আমাদের ওই মুঞ্জার হক আপার কন্ট্রিবিউশন আমরা কতটুকু ডেন্টিস্ট্রিতে ধারণ করতে পারবো, ওনার থেকে আমরা কতটুকু নিতে পারবো। আমরা নিতে না পারলে উনি দিবেন কেন? আমাদের তো ওনার থেকে আমাদের আদায় করে নিতে হবে। আমরা কিভাবে আদায় করবো? যেমন অলরেডি জাহিদ একটা অবশ্যই। বলছে যে টু মেক এ প্ল্যাটফর্ম, to go there, to go her and to take something from her, and how to form this platform, and how we'll go there and how we'll approach her. The approach, everything is depends on approach. If you approach smoothly and cordially, then you will get. Otherwise your approach is another, approach is that is the behavioral aspect is another thing. সো এখন আপনার কাছে জানতে চাচ্ছি আমরা ওনাকে কিভাবে আমাদের মাঝে আর কত ইয়ে করে আমরা নিতে পারি, যেটা রাজীবের থেকেও আমি জানতে চাবো। প্লিজ আপা, সাবরিনা আপা। আমি আসলে তোমার আমার মানে প্রশ্ন প্রশ্নটা ঠিক মতন বুঝি আমার নাই। প্রশ্ন হচ্ছে যে বুঝতে আমাদেরকে, আমরা তো এখন একটা রিসার্চ ওয়ার্ক যদি করতে চাই, যেটা জাহিদ বললো যে একটা প্ল্যাটফর্ম করতে হবে, যে একটা ফোরাম তৈরি করতে হবে, এন্ড ফোরামটাতে যারা ইন্টারেস্টেড এন্ড কিভাবে ইন্টারেস্টেড, এখন আমরা যে জিনিসটা চাবো সেটা ওনার আওতার মধ্যে কতটুকু আছে, উনি কতটুকু দিতে পারবে এই বিষয়গুলো। যেমন এই যে রতনের বিষয় হচ্ছে লেজার। এখন লেজারের সাথে আণবিক, যেহেতু একটা আণবিক গবেষণা কেন্দ্র, লেজার কি এটা আণবিক বিষয় না? সো দ্যাট রতন 100% রতনকে ধরেই আমার ওনার কাছে অ্যাপ্রোচ করতে হবে যে এই আণবিক শক্তিটাকে আমরা কিভাবে ডেন্টিস্টে আরো ফ্লারিশ করতে পারি। হয়তো দেখা যাবে যে আমাদের নতুন কোনো রিসার্চ প্রোডাক্ট করে আমরাই আমাদের দেশে কিছু তৈরি করে ফেলতে পারি, যেটা রিয়াদ বললো যে আমরা কি এগুলো বানাতে পারি না, হয়তো ওনাদের ওগুলো অ্যাপ্লাই আমরা কিভাবে ওনার থেকে ওগুলো নিতে পারি। এই জিনিসগুলো এখন আপনি কি মনে করেন, আমি সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ না, আমি মনে করি যে আমাদের যে ধরো আমরা যে এমটিএ বা অনেক কিছু এই করি না, মানে অ্যাপ্লাই করি মেটেরিয়ালস গুলা, এন্ডোডন্টিক্স, ডিফারেন্ট
কি বলে কাজে এন্ডোডন রুট কেনালের তোমার প্রো রুট মেটেরিয়াল যেটা, তো ওগুলা যদি ওনাদের ইলেকট্রন মাইক্রোস্কোপে যদি আমরা যেগুলা ইন ভিট্রো যেসব কাজ করি সেগুলা অনেক সময় ইলেকট্রন মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। তো সেইটার ব্যাপারে যদি ওনারা হেল্প করেন, সহযোগিতা করেন অ্যাটমিক এনার্জি, আমি জানি যে ওনারা করে থাকেন, তো আরো যদি ওয়াইড মানে আরো বেশি যদি সহযোগিতা পাওয়া যায় আর কি। সহযোগিতা পাইতে হলে আমাদের কিভাবে আমরা সহযোগিতা নিতে পারি, তাই কি বলেন মঞ্জুরা আপা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে সহযোগিতা তো অবশ্যই, মানে মেশিন ব্যবহার করার কিন্তু কোনো সমস্যাই না। আর আমরা কিন্তু করেও থাকি, প্রচুর মানে ডেন্টালের স্টুডেন্টরা আসে, ফ্যাকাল্টিরা আসে, আমরা কিন্তু স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, তারপরে অপটিক্যাল ইলেকট্রন মাইক্রোস্কোপ, আমরা এগুলোকে অপটিক্যাল মাইক্রোস্কোপ এগুলো আমরা করি বা করে থাকি। কিন্তু এখন আবার আমাদের ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপও চলে আসছে, টিএম, যেটা মানে আরো ভেরি মানে ইয়ে আর কি, হাই রেজলিউশন, হাই ম্যাগনিফিকেশন। তো সেটাও আমাদের চলে এসছে, আমরা এখন আরো ডিপে প্রয়োগ করতে পারবো, সেটা তো আছেই। তারপরে আমাদের এখন রাউন্ড মাইক্রোস্কোপও আছে। তো এগুলো তো আমাদের বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপে আছে। কিন্তু যেটা মানে আমার মনে হয় যে স্যার ভাই বলতে চাচ্ছেন আপনার অভিজ্ঞতা থেকে, যে বটলনেক যেগুলো আছে, যে যেমন মেটেরিয়ালসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এখন এই মেটেরিয়ালস আমরা সিনথেসিস করতে আমাদের মানে অনেক কিছুই নো হাউটা আমাদের জানা আছে, কিন্তু আবার আপনাদের সেটা অ্যাপ্লিকেশনে দরকার। হ্যাঁ, তাহলে এই যে আপনাদের সাথে আমাদের যে ব্রিজ, এই ব্রিজটা কি মানে হওয়ার ক্ষেত্রে যে বটলনেক গুলো আছে সেগুলো কিভাবে করে আমরা মানে আমি তো ওই প্রসিডিউরটাই জানতে চাচ্ছি। ওভারকাম করতে পারি। হ্যাঁ, মানে জি সেটাই জি, হয়তো ম্যাডামের কাছে জানতে চাচ্ছেন, যে আপনার ওই- যে ওই অনেক process- অভিজ্ঞতা আপনি বলতে পারেন। রাজীব কি বলো? রাজীব তো মাঝখানে প্রথম থেকে শুনতেছিলে কি? মাইক আনমিউট করে সরি স্যার, ইয়েস সরি তুমি স্যার, আমি হ্যাঁ জি, প্রথমে থাকতে পারিনি, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আজকে যদিও একটা ইন্টারাকশন হয়েছে, তো প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই সরোয়ার স্যারকে, যিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের সাথে সবসময় আছেন। স্পেশালি আজকে সকালে যখন আমাদের একটা ডিউটি ছিল 9টা থেকে 10টা 40 পর্যন্ত, সেটা হচ্ছে বিএমডিসি রিকগনিশনে একটা কনফার্ম করার জন্য একটা পরীক্ষা ছিল। তো ওখানে আমার ডিউটি ছিল। তো আমার নিচেই ছিল হচ্ছে পিজিতে, বঙ্গবন্ধুতে সেন্ট্রাল লাইব্রেরিতে, ওখানে মোজাম্মেল ভাই ডিউটিতে ছিলেন। তো ওনার সাথে কথা হচ্ছিল আর কি, কিভাবে মানে উনি ডিউটি করছেন, বাট ওনার চিন্তা ভাবনা ছিল আছে কিভাবে প্রোগ্রামটাকে ফ্রুটফুল করা যায়। তো আসলে আমরা বেসিক ডেন্টাল স্কুলের পক্ষ থেকে আমরা সত্যি আন্তরিকভাবে আপনাদের প্রতি স্যার অনেক কৃতজ্ঞ, যে আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে যেভাবে সহায়তা করছেন। এটা আসলে আমাদের জন্য, আমাদের জুনিয়রদের জন্য, এবং বাংলাদেশের ডেন্টিস্ট্রি যারা ইন ফিউচার যারা ডেন্টিস্ট্রিকে যারা লিড করবে তাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর আপনারা জানেন ডেন্টাল স্কুল, বেসিক ডেন্টাল স্কুল বন প্রথম থেকেই, কোভিডের প্রথম থেকেই আমরা চাচ্ছিলাম সবসময় একাডেমিক ব্যাকগ্রাউন্ডে আমাদের প্রোগ্রামগুলো করানোর জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিটা এপিসোডই কিভাবে জাস্ট সম্পূর্ণ একাডেমিকভাবে আমাদের পরিচালনা করা যায়। আজকে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মঞ্জুরা ম্যাম, যিনি সকালে রতন ভাইজি খুব হাইলি তাকে প্রেস করেছেন, এবং যিনি ম্যাটেরিয়ালসের উপর খুব, আমরা জানি যে মানে শি ইজ ডুইং ভেরি গুড জব ইন আপন ম্যাটেরিয়ালস। তো সাবরিনা ম্যামও আছেন আমাদের সাথে, আর জাহিদ স্যার তো আছেনই। তো স্যার যে কোশ্চেনটা আমি করেছেন সেটা আমি বলতে চাচ্ছি যে আমরা সবসময় আমরা যে কথাটা বলি যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যে আমাদের ডেন্টিস্ট্রিকে আমরা যদি এক ধাপ বা দুই ধাপ আমরা যদি যত ধাপে এগিয়ে নিতে চাই, আমাদের মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা খুব গুরুত্বপূর্ণ। সেই সাথে আমরা যেটা বলতে চাই যে মাল্টি ডিসিপ্লিনারির সাথে আমরা মাল্টি ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচটা আমাদের করতে হবে। বিকজ আজকে মঞ্জুরি ম্যাডাম যেটা আছেন, উনি যেটা ম্যাটেরিয়ালস উপর, আমাদের বেসিক জিনিস হচ্ছে আমাদের বেসিক, মানে আমাদের ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের বেসিক। সো ম্যাটেরিয়ালসে আমরা যতটুকু জানবো বা যতটুকু আমরা ম্যাটেরিয়ালসের উপর দক্ষ হবো, ততটুকু কিন্তু আমরা সামনের দিকে আমাদের ডেন্টিস্ট্রিকে আমরা এগিয়ে নিতে পারবো। যেমন মোজাম্মেল ভাই আমাদের সাথে অলরেডি চলে এসেছেন।
তো স্যার আমি কি কেন কোথায় এতক্ষণ চলে যাব নাকি? কি লেকচার কিছুই শোনা যায়নি? স্যার আমি মনে হয় মোজাল ভাই হাইপারসেনসিটিভিটি কিছু চলে যাই। হাইপারসেনসিটিভিটি শোনা গেছে। আল্লাহ, রতন কি রতন কি রেডি? আমি তো পুরা লেকচার শেষ করে ফেলছি। কোন দিক দিয়া? স্যার আবার বলতে হবে স্যার, যদি কিছু আমি মনে না তাহলে করেন। রিয়াদ আমার স্যার। কথাই ঠিক যে একটা ওই তোমার একটা কপি রাখা লাগবে স্যার অলওয়েজ। রতন স্যার, আপনি মাঝে আউট অফ স্ক্রিন হয়ে আচ্ছা যাই হোক, গিয়েছিলেন, আমি আমরা আরেক শুনতে পাইনি। না আচ্ছা সরি। আমি তাহলে একটু আচ্ছা আর আমি তাহলে একটু আমাদের স্লাইড গুলো আবার নবনীতা দেখাই। কোথায়? স্লাইডগুলো নবনীতা দেখেন। কোথায়? রিফায়েত কোথায়? স্যার আজকে একটা বিশেষ দিন, এই দিনের জন্য নবনীতা দিদি এবং রিফায়েত, বিশেষ করে রাজীব বণিক ভালো বলতে পারবে। রাজীব না, এখানে বণিককে ধরে আনা হয়েছে, ও মাঠে ছিল, মণ্ডপে ছিল, ওইখান থেকে তো আচ্ছা, ওকে তবে করা এই হয়েছে। ক্ষেত্রে ও আমি আচ্ছা। একটু ইন্টারফেয়ার করি। রতন, মধ্যমর্ষি হ্যাঁ। রতন, এই পর্যন্ত তুমি যা বললে আমরা কিন্তু পাইনি, যেহেতু লাইন কাটাপে ছিল। তুমি যে বিষয়টা বর্ণনা করছো সেটা তুমি জাস্ট খালি আমাদেরকে অ্যাটাকলেজ একটু বলে যাও, তাহলে আমাদের আলোচনা আর একটু ইজি হবে। আমরা আচ্ছা কিন্তু আমি জাস্ট স্লাইড গুলো একটু শো করি, আবার জাস্ট আমি না সংক্ষেপে শো বলে এখন যাই। না শো হোক, বা তুমি জাস্ট তোমার কি বলে যে প্রতিটা জিনিস তুমি কি আমাদেরকে আজকে মানে কি আমাদেরকে গিফট দিয়েছো, মানে তোমার সাইড থেকে আচ্ছা আমরা কি পেলাম, এটা একটু যদি আচ্ছা বলে দাও তাহলে আমরা এখন সরাসরি আলোচনায় চলে যেতে পারি। আচ্ছা আমি স্লাইডটা একটু দেখায় আমি জাস্ট একটু এক্সপ্লেইন করে যাই, হ্যাঁ জাস্ট হ্যাঁ বলো। কয়েক মিনিটে। আমার স্লাইডটা যদি আপনারা দেখতে না পান আমাকে একটু বলবেন। না দেখার দরকার নেই, তুমি জাস্ট আমাদেরকে বলো যে তুমি আমাদেরকে এই জিনিসগুলো ডিসপ্লে করেছিলে, যেটা আনফরচুনেটলি আমরা দেখতে পারি নাই। এটা তো হতেই পারে, যান্ত্রিক ত্রুটি তো যে কোনো মুহূর্তে হতে পারে। আচ্ছা আমি তাহলে আসি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা আমি আসলে বলতে যাচ্ছিলাম যে আমরা যখন ডেন্টিনাল হাইপার সেন্সিটিভিটি ট্রিটমেন্ট করব, তখন আমাদের পাল্পের ইফেক্টটা হতে পারে। অনেক রিসার্চারই বলে থাকে যে যদিও আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট লেজার ইউজ করি তাহলে নো ড্যামেজ টু দ্য পাল্প, বাট সামটাইমস damage can occur if inappropriate laser is applied on the monkey and dog. Some researchers already explained. And modification of the root canal, আমি বলেছি যে সিমিয়ার লেয়ার রিমুভ করার জন্য আমাদের লেজার খুবই ইফেক্টিভ, অ্যান্ড এটা ডেন্টিন পারমিবিলিটিকে ডিক্রিজ করবে, একই সাথে ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাকটেরিয়াল প্রোডাক্টকে তারা বিতাড়িত করবে, যার জন্য লেজার সিলিংটা আমাদের যে কনভেনশনাল টেকনিকের চেয়ে বেশি ইফেক্টিভ। লেজারটা সাধারণত এই যে দেখুন একটা ফাইবারের মাধ্যমে রুট ক্যানেলের ভিতরে প্রবেশ করানো হয় রুট ক্যানেল স্টেরিলাইজেশনের জন্য। একটা থিন ফাইবার থাকে, এটা একটা এনডিআর লেজার। এই থিন ফাইবারটা আমাদের যে ডেব্রিস এবং ডেব্রিস লাইক সিমিয়ার লেয়ার সেটাকে কমপ্লিটলি রিমুভ করতে পারে। দেয়ারফর আমরা বলতে পারি যে লেজারটা অনেক কনভিনিয়েন্ট when compared to the conventional technique. আমরা জানি যে শুধুমাত্র ডেন্ড্রাল টিউবুলস এর মধ্যে যে ডেব্রিস গুলো থাকে সেগুলি অনেক মাইক্রো অর্গানিজম থাকে, সেখানে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অ্যারোবিক ব্যাকটেরিয়া এন্ড ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া থাকে। তা করোনার পার্টে সাধারণত আমরা অ্যারোবিক ব্যাকটেরিয়াটা বেশি পাই, আর মিডল থার্ডে আমরা পাই ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া, অ্যান্ড দ্য এপিক্যাল থার্ডে আমরা সাধারণত অ্যানারোবিক ব্যাকটেরিয়াটাই বেশি পাই। এই জন্য এপিক্যাল থার্ডে আমাদের রুট ক্যানেল স্টেরিলাইজেশনটা খুব ডিফিকাল্ট। যদিও আমরা এটা ক্যালসিয়াম সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে আমরা ক্লিনিং অ্যান্ড ইরিগেশন করে থাকি, বাট লেজারের একটা ভালো সাইড হলো লেজারটা ব্যাকটেরিসাইডাল এবং সেটা ইজিলি ব্যাকটেরিয়াকে কিল করতে পারে
by photothermal mechanism and without any side effect. দেখুন এখানে একইভাবে লেজারটা ফাইবারের ভিতরে ঢুকানো হয়েছে বা পাশের যে স্লাইডে, এবং ডান পাশের স্লাইডে আপনি দেখতে পাচ্ছেন মাত্র ফার্স্ট এক্সপোজারেই টুথটা অনেকটা হোয়াইট হয়ে আসছে। তার মানে কি সেখান থেকে ডেব্রিজ অনেকটাই রিমুভ হয়ে গেছে। এবং রুট ক্যানেল শেপিং এবং অবজারভেশনও আমরা লেজার ইউজ করতে পারি, যেখানে এরবিয়াম ইয়াক লেজার অ্যান্ড এরবিয়াম ক্রোমিয়াম ওয়াইটিজি লেজারটা ভেরি ইফেক্টিভ। অ্যান্ড আমরা বিভিন্ন সেম এক্সামিনেশন প্রিভিয়াস রিসার্চারদের যে তারা যে বলেছেন যে লেজার ইজ সুইটেবল ফর দ্য সফট এন্ড গাটা পার্চার, অ্যান্ড they said that they can laser can achieve the goal, and but তারা বলেছে যে ফাইবার টিপের ইমপ্রুভমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যে রুট ক্যানেলের ট্রিটমেন্টে আমরা যে একটা মেজারমেন্ট করে থাকি কার্ভেচার, সেটা প্রফেসর শ্যানাইডার তৈরি করেছেন। সেখানে একটা এক্সিস লাইন থাকে এবং আমরা অ্যাঙ্গেল দিয়ে বের করতে পারি যে সাধারণত একটা রুট ক্যানেলে কতখানি কার্ভেচার থাকে। সেই কার্ভেচার অনুযায়ী আমরা লেজারটা ক্যানেলের ভিতরে দিব। দেখুন এখানে 3 ধরনের আপনার ফাইবার টিপ ইউজ করা হয়েছে, 200 মাইক্রোমিটার, 320 মাইক্রোমিটার এবং 400 মাইক্রোমিটার। আমরা সাধারণত করোনাল যে এরিয়া সেখানে আমরা 400 ইউজ করব, আর এপিক্যালিতে আমরা 200 মাইক্রোমিটারে ফাইবার টিপ ইউজ করব। তাহলে আমাদের অন্য কোনো সমস্যা সম্ভাবনা খুবই কম। এই দেখুন এটা ডক্টর রনক জাহান আমার সাথে একসাথে কাজ করেছে, একটা সুন্দর ক্লিন একটা এপিক্যাল স্টপ লেজার দিয়ে তৈরি করেছে, এবং এটা সম্ভব। বাট অনেক সময় আমাদের এখানে বিভিন্ন রকম লেস ফর্মেশন হতে পারে, যেটা আমাদের কেয়ারফুল হতে হবে। এবং একই সাথে আমাদের কেয়ারফুল হতে হবে পেরিডন্টাল টিস্যু, কারণ লেজার ইরেডিয়েশনের সময় পেরিডন্টাল টিস্যুতে একটা ড্যামেজ হতে পারে। অনেকেই বলে থাকে যে 47 ডিগ্রি সেন্টিগ্রেডের যদি টাইম আমরা লেজার ইউজ করি এবং 47 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার হয়, তাহলে সেখানে একটা বোন ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা যখন লেজার দিয়ে জিঞ্জিভাল কিউরেটেস করি ফর রেস্টোরেশন, আপনারা দেখুন এখানে এনডিআর লেজার ইউজ করা হয়েছে ফর দ্য জিঞ্জিভাল কিউরেটেস, এবং আফটার রেস্টোরেশন আমরা খুব সুন্দরভাবে ডেন্টিনাল হাইপার। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা আমি শেষ করে দিব, আরেকটু বাকি। আচ্ছা তারপরেও একটা সমস্যা থেকে থাকে, যেমন পেরিডাল টিস্যুতে অনেকে বলে থাকে অ্যাঙ্কাইলোসিস হতে পারে, তারপর বোন রিমডেলিং হতে পারে, কিন্তু আমি দেখেছি যে তারা যে এনার্জি ডেন্সিটি ব্যবহার করছে সেগুলি অনেক বেশি। যেমন 3 ওয়াট তারা ইউজ করেছে। নর্মালি আমি কখনো 3 ওয়াটকে আমি সাপোর্ট করি না, আমি সবসময় 2 ওয়াট ইউজ করেছি, এবং আমি দেখেছি যে আমরা যদি প্রপারলি লেজার প্যারামিটার ইউজ করি তাহলে পেরিডন্টাল টিস্যুতে কোনো রকম ড্যামেজ হওয়ার সম্ভাবনা নাই। আর হিলিং মেকানিজম সম্পর্কে আমি বলেছি যে লেজারটা হেমোস্টেসিস একটা মেকানিজম, এবং সেই হিলিং ইফেক্টটা খুব খুব দ্রুত এবং কম সময়ের মধ্যে হয়ে থাকে। এই যে দেখুন এখানে একটা সাইনাস ছিল, সেই সাইনাসটা এই যে গাটা পার্চা দিয়ে আমি আগে সাইডটা লোকেট করেছি, এবং এই নিচে যে দুইটা স্লাইড দেখেন লেজার অ্যাপ্লিকেশন করেছি, এবং লেজার অ্যাপ্লিকেশন করার পরে ফাইনালি আমি রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট করে তারপরে আমি সেই সাইনাসটাকে আমি কোয়াটারাইজেশন করেছি। এবং ডান দিকে ছবিটা দেখুন যে এখানে সাইনাসটা একেবারেই দেখা যাচ্ছে না। তারপরে আমরা এন্ডোডোন্টিক সার্জারিতেও আমরা লেজার ইউজ করতে পারি, এবং এনডিআর লেজার, কার্বন ডাইঅক্সাইড লেজার, তারা একটা ব্লাডলেস এবং পেনলেস ট্রিটমেন্ট দিতে পারে। এবং আমরা আরো বলেছি যে এলবিএম লেজারটা এই এপিসেক্টমির জন্য খুবই ইফেক্টিভ, বাট টাইমটা একটু বেশি সময় লাগে। তারপরে টুথ হোয়াইটেনিংও আমরা করতে পারি। আপনি দেখুন এখানে স্মার্ট ব্লিচ, এখানে পাউডার এবং লিকুইড মিক্স করলে এখানে একটা রেড কালারের একটা জেল তৈরি হয়, যেই জেলটা আমি আমার নিজের মুখে অ্যাপ্লাই করেছি। দেখুন এখানে এটা আমার একটা রিসার্চ, এটা জার্নাল অফ ওরাল লেজার অ্যাপ্লিকেশনে 2003 তে পাবলিশ হয়েছিল, এবং কারিয়াম টাইটানিয়াম ফসফরিক অ্যাসিড লেজার আমি এখানে ইউজ করেছি। এবং এই জেলটা যখন আমি ওয়াটার স্প্রে করে আমি রিমুভ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকাংশ দাঁতই খুব সুন্দর সাদা হয়ে গেছে এবং এস্থেটিক্যালি প্লিজেন্ট। আমি ট্রিটমেন্টটা করে আমি নিজেও খুব স্যাটিসফাই ছিলাম।
তারপরে আমরা এর আগেও আমি বলেছি যে আমরা এই যে লেজারটা রোডেন ইনসাইজার 2 তে আমরা যদি লেজার অ্যাপ্লাই করি তাহলে সেটা আমাদের টু ডেভেলপমেন্টে কোনো ডিস্টার্ব করে কিনা, এবং আমরা দেখেছি যে লেজার অ্যাপ্লাই করার পরে সেখানে অনেক অস্টিওডেন্টিন ফর্ম করেছে, এবং দিস অস্টিওডেন্টিন উইল গিভ আস দ্য ফেভারেবল রেজাল্ট। এবং আমরা দেখেছি যে র্যাটে খুব সুন্দর আপনার রোডেন ইনসাইজার গুলো আবার ডেভেলপমেন্টটা হয়েছে। একইভাবে আমরা এরবিয়াম ক্রোমিয়াম ওয়াইডিজি লেজার ইউজ করেছি, যেটা কিনা ডক্টর মুরাকামি এবং আমি করেছি। সেটা লেজার ইন মেডিকেল সায়েন্সে 2006-এ পাবলিশ হয়েছিল, এবং আমরা দেখেছি যে আফটার লেজার ইরাডিয়েশন অস্টিওডেন্টিন কিভাবে তৈরি হয়েছে এবং তারা পাল্পে কিভাবে প্রোটেকশন দিয়েছে, এবং টু ডেভেলপমেন্টটা কন্টিনিউ ছিল। আমরা রোডেন ইনসাইজারের কথা একটু আগে বলেছি, আমি আসলে এটা বাংলাদেশেও ট্রাই করেছি। আমাদের শ্রদ্ধেয় ডক্টর মানজুরা হকের ল্যাবরেটরিতে এটা আমরা করেছি। আমি জাস্ট কয়েকটা ছবি দেখাই যে অ্যাটমিক এনার্জি এথিক্যাল কমিটির কাছ থেকে আমরা পারমিশন নিয়ে আমরা র্যাট ব্যবহার করেছি। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কে ফাইল রুট ক্যানেলের মধ্যে আমরা ইনসার্ট করেছি, এবং একটা সাকার আমরা সাকার টিপ এখানে ইউজ করি না, আমরা সিরিজ দিয়ে পানিগুলোকে সাক করেছি। এটার একইভাবে সেই ট্রিটমেন্টের যে প্রসিডিউরের কিছু পিকচার, এবং ফাইনালি আমরা র্যাটটাকে স্যাক্রিফাইস করেছি। নাকামুরা এন্ড হোসাইন এট অল 2002 আমরা যে প্রপোজ করেছিলাম সেই অনুযায়ী এটা রিসার্চটা করা হয়েছে। এবং আমরা যে হিস্টোলজিতে যে স্যাম্পলটা নিয়েছি সেটা আমরা কালেকশন করে আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠানোর পর আমরা দেখেছি যে অস্টিওডেন্টিন হাইড্রোক্সি অ্যাপাটাইট কিভাবে অস্টিওডেন্টিন ফর্ম করে সেটা আমরা দেখতে পেয়েছি এই স্লাইডে। এবং আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা কম্পেয়ার করেছি আমরা দেখেছি যে দ্য অস্টিওডেন্টিন অলসো ফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোক্সি অ্যাপাটাইট সম্পর্কে আমি আর কিছু বলবো না, কারণ আমাদের এখানে আমাদের ডক্টর মানজুরা হক উনি আরো ভালো এক্সপ্লেইন করতে পারবেন হাইড্রোক্সি অ্যাপাটাইট সম্পর্কে। এবং আমি আরো যে লেজারের যে ইউজ হয়, যেমন পাল্প স্টোন রিমুভ করার জন্য অনেকে লেজার ব্যবহার করে, অনেকে রুট ফ্র্যাকচার ট্রিটমেন্টও ব্যবহার করে, বাট আসলে এটা এখনো আন্ডার রিসার্চ, যেটা মানে ফাইনাল আমাদের যে রেজাল্টটা সেটা ভালো হবে কি হবে না, ফ্র্যাকচার রিপেয়ার হবে কি হবে না, সেটা আসলে তেমন কোনো ডাটা নেই। এবং লেজারটা ডেন্টাল ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ করার জন্য ইউজ করা হয়। আর্গন লেজার, কার্বন ডাইঅক্সাইড, এনডিআর লেজার, এগুলি সবই আমাদের রুট ক্যানেল ডেন্টাল ইনস্ট্রুমেন্টে স্টেরিলাইজেশন করার জন্য আমরা ব্যবহার করতে পারি। কনক্লুশনে আপনারা দেখুন, আমি বলেছি যে আমাদের যে ফাইবার গুলো ইউজ করা হয় ফাইবার গুলো আরো উন্নত করতে হবে, থিনার অর মোর ফ্লেক্সিবল ইউজ করতে হবে, এবং লেজারের যে কস্টলি সেটাকে কমায় আনতে হবে। বাট আমরা যদি এই লেজারটা প্রপারলি ইউজ করি তাহলে আমরা একটা গুড রেজাল্ট পাবো। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই প্রেজেন্টেশনের জন্য, এবং ধন্যবাদ ডক্টর মানজুরা হক। আমি এখানে শেষ করেছি। ধন্যবাদ রতন, তোমার এই প্রাণবন্ত ইন্টারাকশনের মাঝেও যে তুমি আমাদেরকে স্বল্প সময়ে এত বিস্তারিত জানাতে পারলে আমরা জানলাম। এবং এই বিষয়ে যে হাইড্রোক্সি অ্যাপাটাইট বিশেষ করে ইঁদুরের উপর যে কাজটা করে দেখানো হলো, এখন এটা তো গেল এনিম্যাল ট্রায়াল, এখন এই জিনিসগুলো হিউম্যান ট্রায়ালে যেতে গেলেই তো আমাদের ইথিক্যাল ব্যাপার আসবে অনেক কিছু, কারণ এনিম্যালের মাঝে স্টাডি করতে গেলে একটা পারমিশনের প্রয়োজন পড়ে। এখন এই যে আমাদের যে ডেন্টিনাল টিউবুলের সঙ্গে যে লেজার ইন্ট্রোডিউস করাতে, যেমন আমি একটা জিনিস শেয়ার করতে চাই, যেমন আমরা যখন পালপেক্টমি করি, আমরা তো পাল্প থেরাপিতে কয়টা জিনিস করি, একটা হচ্ছে অ্যাপেক্সিজেনেসিস করি, দ্যাট ইজ ফরমেশন অফ রুট, অ্যাপেক্সিফিকেশন, নট দ্য ফরমেশন রুট টু ফর্ম এ এপিক্যাল ব্যারিয়ার, দেন আর পালপোটমি, অ্যানাদার ওয়ান ইজ মিউটোজেনেসিস, দ্যাট ইজ হচ্ছে যে যেখানে নন ভাইটাল পাল্প বাট
নেক্রোস পাল্প, আমরা নেক্রোস পাল্প সরাইয়ে দিয়ে সেই জায়গায় যদি আমরা পারফোরেশন করে ফ্রেশ ব্লাড আবার ক্যানেলে আনি, এনে ওই 1/3 অফ দি এতে এমটিএ প্লেস করে কিন্তু আমরা আবার রিজেনারেটিভ প্রসেসে যেতে পারি, যেটাকে বলা হয় মিউটোজেনেসিস। এই যে রিসেন্টলি এইটাতে আমার মনে হয় এই হোপফুলি লেজার শুড বি মোর ইফেক্টিভ দ্যান দ্যাট অফ যে জাস্ট কি বলবো যে তার যে ওই ব্যাকটেরিয়াসাইডাল ইফেক্টটা আমরা যেমন এমটি দিয়ে বা একটা ট্রাই মিক্সিং যে এই কি বলে মিনোসাইক্লিন মেট্রোজোল যে আমরা কতগুলা অ্যান্টিবায়োটিকের পেস্ট ফর্ম করে আমরা সেটাকে কি বলি যে ডিসইনফেক্টেড করি, সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন দিয়ে আমরা ইরিগেশন করে ক্যানেলটাকে আরো ক্লিয়ার করি এবং ব্লাড ক্লটটা করে কিন্তু আমরা ওই কাজটা করি। এখন এই জায়গায় আমার আমি রতন স্যারের কাছে জানতে চাবো যে হোয়াট অ্যাবাউট দ্য ফাংশন অথবা রোল অফ লেজার টু দিস সোর্স ওয়ার্ক। যদিও এটা একটা মানে লেটেস্ট ইয়াতে এখনকার যে ইয়াতে বলতেছে যে নট অ্যাপেক্সিজেনেসিস অ্যাপেক্সিফিকেশন দেয়ার শুড বি মিউটোজেনেসিস অলসো। সো হোয়াট অ্যাবাউট লেজার অ্যাবাউট দিস? অ্যান্ড আপনার কাছে জানতে চাবো যে হাইড্রোক্সিঅ্যাপাটাইট ফরমেশনে আমাদের যে ওই লেজারের যে কি বলে ইফেক্টিভনেস কতটুকু? ধন্যবাদ রতন। আসলে আপনি যেটা বলেছেন সেটা নিয়ে আসলে তেমন কোনো রিসার্চ এখনো হয়নি। আমরা আমরা চেষ্টা করেছি যে এই লেজার অ্যানিমেলের উপরে ব্যবহার করে, যে লেজার ব্যবহার করার পরও যে টুথের ফরমেশন যে পসিবল, সেটা আসলে আমরা ওপেন অ্যাপেক্সটাকে চিন্তা করেই করেছি যে ওপেন অ্যাপেক্সে যে লেজার ট্রিটমেন্ট যদি আমরা দেই তাহলে সেখানে এই রুটটা ডেভেলপমেন্ট হবে। এই পর্যন্তই কিন্তু আমাদের রিসার্চটা আমরা করেছি। এরপর যে রিসার্চ সেটা এখনো পর্যন্ত করা হয়নি, সেটা হয়তোবা ফিউচারে করা হতে পারে। তা আপনার না প্রশ্নটা আসলে অনেক ভালো, না কিন্তু আমি যেটা এখন দেখি আর কি, এখন বই পড়তে পড়তে এই জিনিসটা আমি দেখলাম যে আমার জেনেসিস এন্ড অ্যাপেক্সিফিকেশন দুইটার মধ্যে কিন্তু আমরা আন্ডারগ্রেডে সীমাবদ্ধ, আন্ডারগ্রেডে কিন্তু এই দুটোতে সীমাবদ্ধ। এখন পোস্ট গ্রেডে এসে দেখলাম যে দেয়ার শুড বি মিউটোজেনেসিস ইফ দ্য নেক্রোস পাল্প ইজ দেয়ার। আমাদেরকে বলা হয়েছে ওপেন অ্যাপেক্স উইথ নেক্রোস পাল্প শুড বি অ্যাপেক্সিফিকেশন, বাট এই জায়গায় এসে বলতেছে যে না, আমরা যদি এই ডেব্রাইডমেন্ট করে অল দ্য নেক্রোস জিনিস নিয়ে আসতে পারি এবং প্রপার ডিজিজ ইনফেক্টেন্ট করতে পারি একটা ইয়াং পার্মানেন্ট নন ভাইটাল টুথ, তাহলে তাকে আমরা ওই এপিক্যালি মানে যেটা রেট্রোগ্রেড প্রসেসে আমরা ওই ক্যানেলটাকে ফুল অফ ব্লাড, দেন ব্লাড শুড বি ক্লট অ্যান্ড দিস ব্লাড উইল বি ট্রান্সফার ইনটু দি ওই ভাস্কুলারাইজেশন, যাকে বলে রিভাস্কুলারাইজেশন, ইট ইজ অলসো কল্ড এজ রিভাস্কুলারাইজেশন। এই জিনিসটা যে এখন রিসার্চ পর্যায়ে আছে, এখন এইখানে আমি চাচ্ছি যে এই জায়গায় আমাদের ডিসইনফেকশন করার জন্য, যে আমরা তো জিনিসটা যদি প্রপারলি ডিসইনফেক্টেড না হয় তাহলে কোনোদিনই সম্ভব না আনটিল এন্ড আনলেস এক্সট্রাকশন। সো এই জায়গাটায় আমাদের কতটুকু এমফাসাইজ দেওয়ার আছে আমি সেটাই জানতে চাচ্ছিলাম আর কি, না না কারণ আমি তো এটা এখানে এখন আমি তো পড়ছি, এটা আমি আমি আমার পড়তেছি। আমি না, আমার তুমি তোমারটা গবেষণায় বলেছো। সামান্য একটু বলেছি যে লেজারটা ব্যাকটেরিসাইডাল ইফেক্ট আছে। আসলে এরপরের যে টপিক গুলো আপনি বললেন সেগুলি আসলে এখনো তেমন রিসার্চ করা নেই, না বিশেষ করে সেখানে তো যে হ্যাঁ না সেখানে তোমার টিবে মানে ট্রাই না ম্যাটেরিয়ালস ইউজ হচ্ছে, ইমিউনোসাইক্লিন নিয়ে দিয়ে অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া হচ্ছে। হ্যাঁ, কিন্তু লেজার থেরাপিটা সেখানে এখনো পর্যন্ত আমি এরকম কোনো গবেষণা পাইনি এবং আমি নিজেও এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো গবেষণা করি নাই। মানে যার জন্য এটা আমি দেখছি বলি মানে হ্যাঁ, আমার, কারণ এটা আমি এখন দেখি না না মিউটোজেনেসিস এটা বা হতে পারে রিভাস্কুলারাইজেশন, আপনি যেটা বলেছেন। হ্যাঁ, হ্যাঁ, রিভাস্কুলারাইজেশন এটা পসিবল। রিভাস্কুলারাইজেশন বলে একটা এটা জিনিস অনেক চলে আসছে। হ্যাঁ, আমার হ্যাঁ তো মনে হয় আছে। এটা যদি এটা অনেক প্রপারলি রিসার্চ করলে আমার এটা হ্যাঁ, হয়তো বা পসিবল। হ্যাঁ, আর অনেক আমাদের রিসার্চারই অন্য দুজন এই কোথায়? এই কথাই রিফায়েত বলছে। কোথায়? আমাদের রিফায়েত কোথায়? নবনীতা কোথায়? যাই স্যার। রিফাত জানাই দিয়েছেন যে উনি বিশেষ ব্যস্ততার কারণে আসতে পারবেন না, আর নবনীতা দিদির সাথে অলরেডি যোগাযোগ করা হয়েছে। যেহেতু পূজার ও ফেস্টিভ্যাল, সেহেতু বেশি প্রেসার দেওয়া হয়নি স্যার। ঠিক আছে, এখন আমরা ফর্মাল আলোচনায় যেতে পারি। তাহলে
এই ক্ষেত্রে যেমন আজকে আমাদের প্যানেলিস্ট তো মানে যে আমি দেখতেছি যে আমাদের চেয়ারপারসন আর এই চিফ গেস্ট ছাড়া বাদ বাকি আমরা সবাই যারা আর বাকি 2-3 জন প্যানেলে আছেন, আমি এই ক্ষেত্রে রিয়াদ তোমার থেকে আমি জানতে চাই যে আসলে আমাদের এখন কি করণীয় হতে পারে, এই যে বিষয়গুলো জানলাম এটাকে আমরা কিভাবে তোমার মতে আমাদের কে কিভাবে আগাতে পারে, মানে কার সোর্স কতটুকু, কে কতটুকু অ্যাপ্লাই করবে এবং সেখান থেকে কতটুকু মানে আমরা কতটুকু রিসিভ করব, দ্যাট ইজ আমার ডেন্টিস্ট প্রফেশন কতটুকু রিসিভ করবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। বেসিক্যালি এখানে অনারেবল চেয়ারম্যান এবং অনারেবল প্যানেল এর সাথে উপস্থিত আছেন রতন স্যার। রতন স্যার ওনার মাধ্যমে আহ, যে লেজার টেকনোলজিটা, যেভাবে লেজার ফিজিক্সটা আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন। এছাড়াও অ্যাটমিক এনার্জি কমিশনের ম্যাডাম এখানে আছেন। তো ম্যাডামের কাছে আমাদের কিছু কোশ্চেন ছিল, যখন আমরা বাইরের বোনস গুলা, বায়ো বোনস গুলা ইউজ করতেছি, বিশেষ করে ইমপ্লান্টের ক্ষেত্রে, এবং আমরা ইমপ্লান্টেও কিছু গ্রেড 4 টাইটেনিয়াম, মেডিকেল গ্রেড টাইটেনিয়াম ইমপ্লান্ট আমরা এখানে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের একটা ইমপ্লান্টের কস্ট পড়ছে নিয়ার অ্যাবাউট 15,000, 15,000 মতো। এবং বোনসের দাম পড়ছে, আমরা জানি যে অ্যাটমিক এনার্জিতে যে বোনটা আমাদের কাছে অলরেডি পেয়েছি এবং কিছু কাজও করা হয়েছে, যে এই বোনগুলা দিয়ে আগে কিছু কাজ করা হয়েছে, এবং এই বোনগুলা যখন আমরা নিজেরা নিতে চাই, কাজ করতে চাই, সেখানে এথিক্যাল কি কি বাধা আছে। এর মধ্যে আমি যখন পোস্ট গ্রাজুয়েশন করছি, আমার সাথে ডক্টর উৎপল উৎপল একটা থিসিস করেছিল স্ক্যাফোল্ড বানানো, বুয়েটের বায়োমেডিক্যাল সায়েন্স একটা আলাদা ডিপার্টমেন্ট, ওরা কিন্তু পুরা সহযোগিতা করেছিল, ইনক্লুডিং মাইক্রোস্কোপ, ম্যাটেরিয়াল সবকিছু দিয়ে। এবং স্যাররা খুব সুন্দর করে যে একটা স্ক্যাফোল্ড কিভাবে, আপনি যে স্যার রিজেনারেশন কথা বলছেন, আমরা স্যার হোল টুথটাই রিজেনারেশন করার জন্য ফার্স্ট আমরা যেটা এমব্রায়োনিক যে সেল গুলা পাওয়া যায়, এমব্রায়োনিক না, আমাদের টুথের যেই সেল গুলা পাওয়া যায়, আহ, এই সেল গুলার উপর কাজ করে আমরা স্যার টুথটাকে রিজেনারেশন করার ফার্স্ট স্টেপ ছিল স্যার একটা স্ক্যাফোল্ড তৈরি করা, যেটার উপর পাল্পটা গ্রো করবে আর্টিফিশিয়াল মিডিয়াতে, ইনভিট্রো। তো আগে ইনভিট্রো আসবে, তারপরে ভিভো, মানে ভিভোতে যাব। তো এই ক্লিয়ারেন্সটা আসলে রাষ্ট্রীয় পক্ষে এবং আমাদের যারা সায়েন্টিস্ট আছেন ওনাদের থেকে আশা করব যে আমরা যদি পোস্ট গ্রাজুয়েশনের যেমন ডক্টরাল, পোস্ট ডক্টরাল থিসিস গুলো যেন করতে পারি, যে আমি প্রসেসটা জানলাম, প্রসেসটা জেনে আমি যখন পেশেন্টকে সার্ভ করছি সেটা আলাদা একটা ব্যাপার, কিন্তু আমি যখন আমার যেমন ইচ্ছা আমি বাংলাদেশের বোনস ইউজ করব, আমি হিউম্যান ব্রাইড যে বোনগুলা, হিউম্যানের নাইট্রোজেন দিয়ে যে বোনগুলা করা হয় ওই বোনগুলা আমি ইউজ করব, অ্যালোগ্রাফটা আমি বাংলাদেশেরটা ইউজ করব, আমি টাইটেনিয়াম গ্রেড 4 এর বাংলাদেশের ইমপ্লান্ট ইউজ করব। তো সেক্ষেত্রে আমার দেশ উন্নত হবে, জাতি উন্নত হবে, এটাই আমি ম্যাডামের কাছে আজকে বলতে চাই। এবং আরো বলতে চাই যে আমাদের কম্বাইন্ড যে বায়োমেডিক্যাল সায়েন্স, যেটা যে কম্বাইন্ড যে ডিসিপ্লিনটা আছে, এই ডিসিপ্লিনে আরো বেশি কাজ করতে চাই আমরা। ইমপ্লান্টটাকে স্যার শুধু নট অনলি যে একটা রুট ফর্ম ইমপ্লান্ট হবে তা না, যার নিচের ম্যান্ডিবল নাই টোটালটাই আমরা রিপ্লেস করতে চাই ইমপ্লান্ট দিয়ে। হ্যাঁ, এবং ইডেন্টুলাস জতে দেখা যায় যে অনেক কিছু থাকে না, রুট ফর্ম দেওয়া যায় না, সেক্ষেত্রে একটা ওয়েবিনারে দেখলাম যে ওরা টোটালি ওইটাকে এজ করে এবং ওইটাকে কোটিং করে, প্রথমে কাস্টিং করে, কোটিং করে, এজ করে, তারপরে এটা বোনের নিচে সাবপেরিয়েস্টিয়াল ইউজ করছে। তো স্যার এই গবেষণা করার কাজগুলো আমরা পেতে চাই, আমরা ট্র্যাডিশনাল থেকে একটু দূরে এসে জাতির জন্য কিছু করতে চাই, এই আশাবাদ আপনাদের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ স্যার কিছু বলতে দেওয়ার জন্য। স্যার আনমিউট করতে হবে স্যার। এই আজকের ধন্যবাদ রিয়াদ। আজকের বিষয়বস্তুর সঙ্গে কিন্তু আমাদের অ্যাটমিক এনার্জি, বিশেষ করে শোয়েব একটা প্রশ্ন অলরেডি করেছেন যে হোয়াট আর দ্য ফেসিলিটিস উই ক্যান গেট ফ্রম অ্যাটমিক ইনস্টিটিউট অ্যান্ড অলসো ফ্রম বুয়েট, এটা তো আপার কাছে যাবে প্রশ্নটা। তার আগে আমি বলতে চাচ্ছি যে আজকের এই বিষয়টাতে আমাদের যে রাজীব, তুমি তো আগে একটু মানে বিফোর হিয়ারিং অফ দি প্রেজেন্টেশন কিছু আমরা বলেছি, বাট নাও এই যে রতনের প্রেজেন্টেশন এবং আমি ওই প্রেজেন্টেশন জের ধরে কিছু কথা বলেছি, এখন তোমার কি মনে হয় যে হোয়াট এভার ইউর থিঙ্কিং অ্যাবাউট দিস থিং, মানে অ্যাবাউট দ্য লেজার অ্যান্ড আওয়ার ডেন্টিস্ট্রি অ্যালং উইথ বুয়েট অ্যান্ড
অ্যাটমিক এনার্জি। ধন্যবাদ স্যার। আমি একটু পিছনে ফিরে যেতে চাই, যেটা মোজাম্মেল স্যার বলার আগে আমি যেটা শুরু করেছিলাম। রিয়াদ ভাই অলরেডি এটার এন্ডিংটা দিয়েছে, যে আমি যেটা বলতে চাই মাল্টি ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ, যেটা মানে আমাদের যে শ্রদ্ধেয় ম্যাডাম আছেন এখানে, তার যে অ্যাটমিক ডিপার্টমেন্টটা আছে, ইনস্টিটিউট আছে, ওরা আমাদের কিভাবে হেল্প করবে বা ওরা আমাদের কতটুকু হেল্প করে, তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা কতটুকু হেল্প নিতে পারবো তাদের কাছ থেকে, সেই অ্যাপ্রোচটা আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমাদের দৃঢ় বিশ্বাস ম্যাডাম আমাদেরকে সেভাবে আমাদের গাইড করতে পারবেন। এখন কথা হচ্ছে যে স্যার আমাদের যেটা একদম আমাদের ডেন্টিস্ট্রির যেটা রিসেন্ট অ্যাডভান্স অফ ডেন্টিস্ট্রি, যেটা যে লেজার ডেন্টিস্ট্রি, সেটা সম্বন্ধে আমরা আজকে স্যার অনেকটুকু, যদিও একটু ইন্টারাপশন হয়েছে, তারপর আমি মনে করি স্যার চমৎকারভাবে আমরা এন্ডোডন্টিক্সের যে অ্যাপ্রোচগুলো বলেছেন সেটা আমরা চমৎকারভাবে আমরা দেখতে পেরেছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে স্যার যেটা যেই সুযোগটা পেয়েছেন, যে অ্যানিম্যাল স্টাডি যেটা করেছেন, সেই স্টাডির ব্যাপারটা হচ্ছে যে আমাদের এবং আমাদের স্টুডেন্ট যারা পোস্ট গ্র্যাজুয়েট করছে বা যারা পিএইচডি স্টুডেন্ট আছে, তাদেরকে কতটুকু সুযোগ পাবে, সেই সুযোগটা কিভাবে পাবে, এই ব্যাপারে যদি স্যার একটা গাইডলাইন দিতেন, আমার মনে হয় যে তাহলে আমাদের স্টুডেন্টরা বা আমরাও অনেকটা উপকৃত হতাম। যে স্যার যেটা বলেছেন, স্যার এনিমে স্টাডি করেছেন, বাট হাউ উই ক্যান অ্যাপ্রোচ দিস, এটার উপর যদি স্যার কিছু কথা বলে থাকেন, সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের স্টুডেন্ট এবং আমরা আরো বেশি মানে ইন্টারেস্ট ফিল করব, যে হ্যাঁ আমরাও তাহলে স্যার যেটা করেছেন হয়তো তার পাশাপাশি আমরাও আরো কোনো অ্যাপ্রোচ করতে চাই। এতটুকু স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা আচ্ছা, ডক্টর রাজীব কুমার বণিকের প্রশ্নের উত্তরে আমি আসলে বলতে চাচ্ছি যে আসলে প্রথমে আমাদের রিসার্চ সম্পর্কে ইন্টারেস্ট থাকতে হবে, যে আমি এটা রিসার্চ করব। যেমন রিসার্চ করার ইন্টারেস্টটা যদি আমার মধ্যে থাকে, তাহলে জায়গা খুঁজে পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট নয়। যেমন আমি খুঁজে পেয়েছি, আমি ডক্টর শেখ মানজুর হককে খুঁজে পেয়েছি, এবং আমি সেখানে একা যাইনি, আমার কমপক্ষে 10 থেকে 15 জন স্টুডেন্ট, তাদেরকে আমি সেখানে নিয়ে গেছি, যারা আমাদের কনজারভেটিভ ডিপার্টমেন্টের এমএস এর স্টুডেন্ট, এবং তারা সবাই নিজের হাতে, আমি তো ওদের দেখিয়ে দিয়েছি, কাজটা কিন্তু ওরাই করেছে, এবং ডক্টর শেখ মানজুর হকের অনুমতি নিয়েই আমরা কাজটা করেছি সেখানে। এবং আমার স্টুডেন্টরা নিজের হাতে এত সুন্দর কাজ করেছে, সত্যি আমি নিজে অবাক হয়ে গেছি যে ওরা এত সুন্দর কাজ কিভাবে করলো। আমার মনে হয় যে প্রফেসর শেখ মানজুর হক তিনিও আমার মতের সাথে একমত হবেন, এবং উনি উনি অবশ্যই আমাকে যে সাহায্যটা করেছেন, সেটা হলো প্রথমে উনার জায়গায় আমাকে অ্যাক্সেস দিয়েছেন, তারপরে কিন্তু বাকি কাজটা আমরা একসাথে করেছি সবাই একত্রে, এবং 15-20 জন ডাক্তার সেখানে রেগুলার গিয়েছি, একদিন নয়, আমরা বহুদিন সেখানে যে গবেষণা করেছি, এবং আমরা এই র্যাটকে কিভাবে ব্যবহার করতে হয়, র্যাট ব্যবহার করার নিয়মাবলী, এবং সেখানে আমরা র্যাট কেন ব্যবহার করব, কি কারণে ব্যবহার করব, এবং সেটা র্যাটকে যতটা পেইনলেস এবং তাকে খুব একটা ডিস্টার্ব না করে কিভাবে ইউজ করতে হয়, সেগুলো কিন্তু আমরা মানজুরা হকের কাছ থেকে কিন্তু আমরা সবই আগেই জেনে নিয়েছি। তা এই ইচ্ছা শক্তিটা থাকলে এবং জায়গা মতো আমরা পৌঁছতে পারলে, আমার বিশ্বাস যে যে কেউই রিসার্চ করতে পারবে। আমার মনে হয় ডক্টর শেখ মানজুর হক, উনি মনে হয় আমার থেকে আরো ভালো বলতে পারবেন, যে উনার ডিপার্টমেন্টে শুধু আমাদের ডেন্টাল থেকে তো নয়, উনার ডিপার্টমেন্টে তো আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি থেকেও প্রচুর ছেলে পেলে আসে, এবং আমার সাথেও কাজ করেছে ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা স্টুডেন্ট, এবং অনেক জায়গা থেকেই আসে আমার বিশ্বাস। এবং যেহেতু আমি নিজেও দেখেছি, প্রফেসর ডক্টর শেখ মানজুর হক, আপনি যদি আমার এই কথার সাথে একটু কিছু যোগ করে দেন, আমার মনে হয় আমরা আরো বেশি উপকৃত হব। ধন্যবাদ রতন। এখন আমি যাব আমাদের সম্মানিত সাবরিনা আপা। আজকের এই বিষয় ভিত্তিক, মানে আজকের বিষয়ের সঙ্গে আমাদের ডেন্টিস্ট্রি, অ্যাটমিক এনার্জি কিভাবে ইন্টারলিঙ্কেড হয়ে কাজ করবে, এবং সেই জিনিসটুকু আমি চাচ্ছি যে
আপা আপনার তো প্র্যাকটিস লাইফ অনেক দিন, এখন আপনি যেভাবে প্র্যাকটিস করেন তার সঙ্গে এগুলি কিভাবে ইনকর্পোরেট করে আমরা আমাদের ডেন্টিস্ট্রিকে, কারণ আমরা কাজ করলেই তো আমাদের জুনিয়ররা এসে আমাদের জায়গাটা তো তারাই দখল করবে। আজকে আপনি জায়গা ছেড়ে দিয়েছেন, আরেকজন এসেছেন, এইভাবেই কালের বিবর্তনে চলতে থাকবে। কাজে আমরা এমন কিছু দিয়ে যাব যাতে আমাদের পরবর্তী জেনারেশন এসে আরো উন্নত মানের জিনিস যেন দিতে পারে। সেই হিসাবে আপনার অভিমত জানতে চাচ্ছি। ধন্যবাদ। সাবিনা আপা একটু আনমিউট করে নেন, মাইকটা আনমিউট করে নেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমত I would like to congratulate the organizers for arranging such a program, and thanks for inviting me tonight in this webinar. Thanks Professor Zahid, Dr. A.F.M. Sarwar, Dr. Engineer Sheikh Manzoora Haq, and the expert panelists. আচ্ছা, আমি মোজাম্মেলকে খুবই করতে চাই, কনগ্রাচুলেট করতে চাই ফর হিজ ব্রিলিয়েন্ট অ্যান্ড অ্যাবজর্বিং প্রেজেন্টেশন। আর আমার আসলে একটা প্রশ্ন ছিল, সেটা তো এখন জানি না আজকে এটা কিভাবে এটা প্রেজেন্ট করা যাবে কিনা, যেখানে সেটা হলো যে লেজারের যে ডিফারেন্ট কালার্স, হ্যাঁ, ডিফারেন্ট কালার, সেটার সম্বন্ধে কিছু জানার ইচ্ছা ছিল। ডিফারেন্ট কালার্স অফ লেজার and their application. ডিফারেন্ট কালার বলতে আসলে লেজার কোন কোন কালারের উপরে অ্যাবজর্পশন হয়, কোন কোন কালারের উপরে অ্যাবজর্পশন হয়? না, যেটা রেটা, লেজার লাইটের যে কালার গুলো, যেমন রেড, ইয়েলো, তারপরে গ্রিন, ব্লু, এগুলার কোনো তুমি আসলে কোনো এক্সপ্লেনেশন দাও নাই, সেই জন্য আমি একটু জানতে লেজারে কিন্তু চাচ্ছিলাম। আসলে কোনো এই লাইট থাকে না, এটা ম্যানুফ্যাকচাররা আপনাকে যে লাইটটা দিবে আপনি সেই লাইটটাই পেয়ে থাকবেন। এবং অধিকাংশ লেজারের লাইট কিন্তু আসলে দেখা যায় না, কারণ এটা ইনফ্রারেড। হ্যাঁ, ইনফ্রারেড রিজনের লাইটগুলো দেখা যায় না। আপনি 700 ন্যানোমিটার ওয়েভলেন্থে যে লাইটগুলো আছে সেই লাইটগুলোই শুধু আমরা দেখতে পাই। যেমন লেজার শোতে আপনি দেখতে পাবেন, লেজার পয়েন্টারে দেখতে পাবেন, কিন্তু আমাদের লেজার যে ইউজ করি আমরা সেইখানে কিন্তু আপনি কোনো লাইট দেখতে পাবেন না। আপনি শুধুমাত্র একমাত্র ভিজিবল স্পেকট্রাম যে লেজারগুলো আছে সেই লেজারগুলো আপনি দেখতে পাবেন। এখানে আসলে এটা কালারটা দেওয়া হয় যে এই কালারটা কতখানি অ্যাবজর্পশন হবে এবং আপনি কোথায় ট্রিটমেন্ট করবেন সেটার উপরে বেসিস করে এই কালারটা ওরা সিলেক্ট করে। এটা আসলে এই লেজার যে যারা তৈরি করবে তারা এই ব্যাপারে অনেক গবেষণা করে দেখেছে যে কোন লাইটটা কোন টিস্যুতে বেশি অ্যাবজর্পশন হয়। আসলে এখানে কালারের খুব একটা ভ্যালু নেই, এটা হলো কালারটা কোন টিস্যুতে অ্যাবজর্পশন কতটুকু হয় সেটার উপরে আপনার লেজারটার এফিসিয়েন্সিটা কাজ করবে। এখানে লেজারের কালার কোনো সম্পর্ক নেই। মোজাম্মেল ভাই, আমি একটু ফিজিক্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তো আমি একটু বলি। সেটা হচ্ছে যে মানে লেজারের কালারটা ডিপেন্ড করে তার এনার্জি আর তার ওয়েভলেংথের উপরে। হ্যাঁ, তো এই যে যেটা বললেন যে 700 ন্যানোমিটার, হ্যাঁ, এটা হচ্ছে তার ওয়েভলেংথ। তো 400 থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত এটা ভিজিবল রেঞ্জে। আর এই ভিজিবল রেঞ্জের মধ্যেও আবার 400 এ হচ্ছে মানে আলট্রাভায়োলেট, আর 700 হচ্ছে মানে ব্লু, মানে মানে এদিকে ভায়োলেট থেকে ব্লু আর কি, বিপজিওর যেটা। তো আর তার বাইরে হচ্ছে মানে রেডের পরে হচ্ছে ইনফ্রারেড। তো যে কোনো লাইটই কিন্তু লেজার হতে পারে। হ্যাঁ, মানে লেজারের যে মানে এটার যে এমিশনটা মানে তার মানে এমিশনটা অনেক বেশি থাকে আর কি, কোহেরেন্সি থাকে। হ্যাঁ, আর খুব মানে এটা ন্যারো ফোকাস থাকে। তো সেই জন্য লেজারের যে পাওয়ার, যে এনার্জি, এটা মানে নর্মাল যে এমিশন তার থেকে অনেক বেশি থাকে। তো এটাই যে যেটা বললেন যে কোন অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করে মানে কালারটা সিলেক্ট হয়, সেটা কিন্তু ওই মানে ওয়েভলেংথ আর ফ্রিকোয়েন্সি বা তার এনার্জি, কোন এনার্জির লেজার লাগবে তার উপরে ডিপেন্ড করে, মানে নির্ভর করে অ্যাপ্লিকেশনের উপরে। তো তার উপরে আবার কালারটাও ডিপেন্ড করে।
আসলে আপনার ঠিকই বলেছেন। এটা আমি আমার আগের একটা লেকচারে বলেছিলাম যে 400 থেকে 700 ন্যানোমিটারের যে ওয়েভলেন্থ গুলো এগুলো আমরা দেখতে পাই, তারপরে ওয়েভলেন্থ গুলো আমরা দেখতে পাই না, এবং যে লেজার যেই ওয়েভলেন্থ ইউজ করবে সেটা সেই কালারেরই থাকবে, যদিও সেটা আমাদের কাছে অনেক সময় ইনভিজিবল দেখা যাবে। এবং 400 ন্যানোমিটারের নিচেও যে লেজার গুলো আছে সেই লেজার গুলো আমরা দেখতে পাবো না, শুধুমাত্র 400 থেকে 700 ন্যানোমিটারে যে লেজার রে গুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। যেমন আমরা লেজার শো কিংবা লেজার পয়েন্টারে আমরা দেখতে পাই, কিন্তু আমরা এর ভিজিবল রেঞ্জ। রেজারটা তো আমরা দেখতে পাবো না, এবং সেই কালারটা নির্ভরও করবে সেই ওয়েভলেন্থের উপরে। আপনার যে কথাটা বলছেন যথার্থই বলেছেন। আশা করি সাবরিনা আপা এখন একটু বুঝতে পারছেন মনে হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ সাবরিনা আপা। থ্যাংক ইউ। এইমাত্র এখন একটা প্রশ্ন দেখলাম যে লেজার কি পিরিয়ডেন্সিয়াম ওর এপিক্যাল টিস্যু কোনো কমপ্লিকেশন করবে কিনা? আমি একটু আমার আজকে আসলে প্রেজেন্টেশনটা ওইভাবে ভালোভাবে আমি দিতে পারি নাই, কারণ মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল। শেষে আমি বাংলায় এবং খুব শর্টকাট করে যেটা বলেছি, পেরি এপিক্যাল লেশনে পেরিওডন্সিয়ামে লেজারে কোনো ইফেক্ট নাই, কিন্তু অনেক রিসার্চার বলে থাকে যে বেশি ইফেক্ট না, হাই পাওয়ার যেমন 3 ওয়ার্ড, হ্যাঁ 3 প্রশ্নটা ওয়াটের হচ্ছে উপরে যদি আমরা লেজার না 3 ওয়াটের উপরে বেশি করলে তখনই কিন্তু আমাদের পেরিডন্সিয়াম হ্যাজার্ডটা শুরু হবে। হ্যাঁ, না, আরো প্রশ্নটা ছিল যে লেজার, অনেক ইফেক্ট হয়। প্রশ্নটা ছিল লেজার কি পেরিওডেন্সিয়াম অর এপিক্যাল টিস্যু উপর কোনো প্রভাব মানে ডেট্রিমেন্টাল ইফেক্ট হবে কিনা, অর্থাৎ কোনো হবে এই মানে হবে দ্যাট ইজ যদি আপনি ভালো। অ্যাপ্রোপ্রিয়েট লেজার এনার্জি ইউজ না করেন, তাহলেই শুধুমাত্র এফেক্টটা মানে সাইড ইফেক্টটা হবে। আচ্ছা, তাহলে আশা করি যদি সে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর ব্যবহার পেয়েছে। হ্যাঁ, যদি অ্যাপ্রোপ্রিয়েট লেজার এনার্জি ব্যবহার করেন তাহলে সাইড এফেক্ট হবে না। আমি তো আগে বলেছি, এমনকি 3 ওয়াট এনডিআর লেজার যদি কেউ লং টার্ম ইউজ করে তাহলে সেখানে অ্যাঙ্কাইলোসিস হতে পারে, আর পেরিডন্সিয়াম ড্যামেজ তো হবেই। এই কারণে I আমাদের see. লেজার প্যারামিটারটা ঠিক করে নিতে হবে। মানে আমার প্রপার ডোজ এন্ড ইয়াটা হ্যাঁ ডোজ এন্ড টাইম শুড বি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ ঠিক বলেছেন। এখন প্রফেসর মানজুর হকের কাছে আমি যে প্রশ্নটা রেখেছিলাম যে উনার উনার ডিপার্টমেন্টে রিসার্চ করার জন্য, এই যে আমরা যে গিয়েছি আরো অনেক জায়গা থেকে আসে, সবাই কেন আসে সেটা এই যার রিসার্চ করার ইচ্ছা শক্তিটা আছে সেই তো যাবে। তা উনি তো সবাইকেই সাদর সম্বোধন জানাচ্ছেন যে আপনারা আসুন রিসার্চ করুন। অনেক জায়গার অনেক স্টুডেন্ট সম্পর্কে হয়তোবা আমরা আরো ক্লিয়ার বলতে পারবেন, কারণ অনেকে প্রশ্ন করছে, আমি দেখতেছি যে অ্যাটমিক এনার্জিতে আমাদের কোনো রিসার্চ করার স্কোপ আছে কি নাই। আমার মনে হয় প্রফেসর মানজুর হক আরো ভালো বলতে পারবেন এটা নিয়ে, কারণ আমরা ওনার সাথে কাজ করেছি এবং আমাদের প্রায় 10-15 জন স্টুডেন্ট উনার সাথে আমরা একত্রে যে কাজগুলো করেছি, এবং উনি দেখেছেন যে আমাদের স্টুডেন্টরা সেখানে খুব ভালো কাজ করেছে। আমার মনে হয় প্রফেসর মানজুর হক এ সম্পর্কে আপনি কিছু বললে সবাই আরো উপকৃত হবে। ধন্যবাদ মোজাম্মেল হোসেন রতন। আসলে আমাদেরও অনেকটা সময় মানে আস্তে আস্তে বেলা অনেক গড়িয়েছে, প্রায় 1.5 ঘন্টা শেষ। আর এই মুহূর্তে আমি এখন বলবো যে আমাদের যেহেতু একজন চিফ গেস্ট, এখন স্বাভাবিক কারণেই আমি আমাদের মাননীয় চিফ গেস্ট যিনি প্রধান অতিথি আছেন উনার বক্তব্য এবং উনার কাছে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলোর যথাপযুক্ত উত্তর আশা করি। আমি আমাদের মাননীয় প্রধান অতিথি জনাবা মঞ্জুরা হক, ডক্টর মঞ্জুরা হক ম্যাডামকে আসতে বলছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনি স্যার ভাই। একটু ক্যামেরাটা ইয়ে করেন, আপনি আবার ক্যামেরা থেকে দূরে সরে গেছেন। তো মোজাম্মেল ভাই যে প্রেজেন্টেশন আজকে দিয়েছেন সেটা মানে অত্যন্ত সুন্দর, মানে কাজগুলো উনি খুব ভালো করেছেন। সেই কাজের উপরে একটা প্রেজেন্টেশন তো ভালো হবেই। তো
আপনাকে অভিনন্দন আপনার খুব সুন্দর প্রেজেন্টেশনের জন্য। এখন এখানে কিছু কাজ আছে যেগুলো মানে আমাদের ডিভিশনাল ল্যাব থেকে করা। তো আমি সেটাই বলছিলাম মানে আমার প্রিভিয়াস যে ডিসকাশনে আমি বলছিলাম যে আমরা কিন্তু এই ধরনের কাজ করতে পারি এবং আপনাদের সবাইকে মানে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এখানে কাজ করার কোনোই বাধা নেই, শুধু আমাদের মানে পরমাণু শক্তি কেন্দ্রের পরিচালক মহোদয়ের একটা মানে অনুমোদন লাগবে এবং মানে সেই অনুমোদনটা মানে উনি সবসময় ইনভাইট করেন। তো এছাড়া কিন্তু আমাদের এই প্রোগ্রামটা একটা ওপেন প্রোগ্রাম ছাত্রদের জন্য। তো আর বিশেষ করে মেডিকেল স্টুডেন্টস, ডেন্টাল স্টুডেন্টস, তাদের জন্য তারা যেহেতু তাদের কাজটা সরাসরি মানে মানুষের কাজে লাগে, এই জন্য আমরা খুব এনকারেজ করি আর কি। এ ব্যাপারে হয়তো আমার ল্যাবে যদি এরকম হয় যে দুজনের কাজ করার জায়গা আছে, তাহলে যদি 4 জন স্টুডেন্ট এসে যায় তার মধ্যে যদি মেডিকেল ডক্টর থাকে বা ডেন্টিস্টরা থাকে, তাহলে তাদের জন্য আমি সর্বোচ্চ আয়োজন করব যে তারা যেন কাজ করতে পারে এবং আমরা তাদের সাথে কাজ করে মানে সেই যে প্রয়োজনগুলো যেটা আগে বললাম যে মানে ফোকাল পয়েন্টগুলো মানে লোকেট করা, হ্যাঁ, যে কোন জায়গায় আসলে রিসোর্স তো অল্প, তাহলে সেটা আমরা কোন জায়গাটায় বেশি মনোনিবেশ করতে পারি। তো আমিও কিন্তু সেই দিকটায় খুব আর্জেন্সি ফিল করি বলে আমি আমার এন্টায়ার রিসার্চটাকে কিন্তু আমি ঢেলে সাজিয়েছি মানে ন্যানো বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনস এর দিকে আর কি। তো আমি মানে এমআরআই, কন্ট্রাস্ট এজেন্ট, থার্মোথেরাপিউটিক অ্যাপ্লিকেশনস অফ ক্যান্সার, ড্রাগ ডেলিভারি, ড্রাগ লোডিং, হ্যাঁ, এগুলোর উপরে কিন্তু আমি অনেক কাজ করি আর কি। এটাই আমার এই মুহূর্তে প্রধান গবেষণার ক্ষেত্র। আর এর সাথে মানে ডেন্টাল মেটেরিয়াল নিয়ে কাজ করার একটা অনেক দিন ধরে চিন্তা ছিল। তো মোজাম্মেল ভাই এসেছিলেন আমার এখানে কিছু মাইক্রোস্কোপি করতে। তো দেখলাম যে ওনার খুব রিসার্চের প্রতি আগ্রহ। তো সেই সেটা তখন যাই হোক আমাদের অ্যাপ্রোচে খুব মিল হলো। আমরা আসলে জয়েন্টলি অনেক প্রফেসররাই আসে, তারা ছাত্র পাঠায়, তারপরে তাদের আর কোনো ইয়ে থাকে না, কিন্তু আসলে মানে এই সমস্ত ক্ষেত্রগুলো সরাসরি মানুষের প্রবলেম নিয়ে যারা কাজ করে তাদের এই আর্জেন্সিটা থাকে আর কি। তো সেদিক থেকে আমার বলতে হবে যে আমিও খুব ফরচুনেট ফিল করি আর কি যে ওনার সাথে যে মানে আমাদের কাজ করার সুযোগ হয়েছে এবং এটা সত্যি আমি অত্যন্ত মানে গর্বিত হয়েছি যখন 10-15 জন ডাক্তার এসে আমার ল্যাবে কাজ করছে, তারা মানে অত্যন্ত আগ্রহ নিয়ে কাজ করছে। আমরা সবাই কিন্তু একসাথে মানে সে কাজের সাথে যুক্ত ছিলাম। তো এখানে মোজাম্মেল ভাই তার প্রেজেন্টেশনে আরেকটা জিনিস হয়তো দেখাতে পারেন, মানে দেখানে সময়ের অভাবে বা সেটা হয়তো বা রিলেভেন্ট না। আমরা কিন্তু মানে ইনভিট্রো হিউম্যান টিথের উপরে মানে রিজেনারেশন নিয়েও কাজ করেছি অনেক, এবং সেগুলো খুব ভালো রেজাল্ট এসছে। আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখেছি মানে যখন ডিজেনারেশন করলাম বেভারেজে, তখন একদম পুরো নেটের মতো করে টুথগুলো মানে ডিকে করেছে। আবার সেটা যখন হ্যাপ বা মানে মানে হ্যাপ বেসড যে এক ধরনের হ্যাপ আর ফ্লোরাইড বেসড একটা মেটেরিয়াল সিনথেসিস করে, সেটাও মোজাম্মেল ভাই সেটা গাইড করেছেন। সেটা করে তারপরে যখন ওই মানে টুথগুলোকে আমরা ট্রিট করেছি, তখন দেখা গেল যে কমপ্লিট রিজেনারেশন, মানে ফুললি রিজেনারেটেড টিথ। তো মানে এতটা রেজাল্ট কিন্তু মানে আমি এক্সপেক্ট করি নাই। হ্যাঁ, তো সেগুলো একটা দারুণ একটা অভিজ্ঞতা হলো। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। আর আমি জানি যে মানে এখন মেডিকেল ইউনিভার্সিটিতে তো কাজের যে মানে এখানে তো পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম, পোস্ট ডক্টরাল প্রোগ্রাম, এগুলো তো খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা যদি সেই সমস্ত মানে স্টুডেন্টস প্রোগ্রাম আসলে যে কোনো একটা রিসার্চকে কালমিনেট করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে যদি মানে ছাত্রদেরকে নিয়ে আমরা কাজ করতে পারি সরাসরি,
তাহলে সেটা আমরা যেমন করে কন্ট্রিবিউট করতে পারবো, আপনারাও কন্ট্রিবিউট করতে পারবেন, আর সেটার মধ্যে দিয়ে আসলে উপকৃত হবে সাধারণ মানুষ, মার্জিনালাইজড মানুষ। তো সেই জায়গায় যদি কাজ করার সুযোগ থাকে তাহলে আমরা কেন করব না? তো আমি বলবো যে এই মানে বিএসএমএমইউতে আমরা যদি মানে একটা কাজের ওপেনিং পাই তাহলে আমরা খুব সানন্দে আর কি সেখানে আমরা কাজগুলো করব আপনাদের সাথে জয়েন্টলি। তো যেটা মোজাম্মেল ভাই বলেছেন যে আসলে গবেষণা করতে গেলে সবচেয়ে বড় হচ্ছে ইচ্ছা শক্তি। মানে বারবার ফেলিওর আসবে, মনে হবে যে কিছু হচ্ছে না, কিন্তু তারপরও সেটা সাস্টেইন করা, হ্যাঁ, এই ইচ্ছা শক্তি যে আমি ভালো রিসার্চ করতে পারবো কি পারবো না সেটার মানে একমাত্র গ্যারান্টি হচ্ছে যে আমাকে করতে হবে। এই জায়গা থেকে আমি কখনো মানে কোনো ধরনের ওয়েভারিং যাতে না আসে, কোনো ধরনের দোদুল্যমানতা না আসে, তাহলে এটা হবে। না হলে এখানে আপনাদের মধ্যে যে আর্টসটা আমি দেখছি সেটা কিন্তু আমাকে খুবই আশান্বিত করছে। তো আমার মানে অনেকগুলো মানে বা এই মানে অনেক দিন ধরে আজকে আপনারা ল্যাবে এসে যতটুকু দেখছেন সেটা কিন্তু ডেভেলপ করতে অনেক অনেক দিন লেগেছে, অনেকগুলো বছর চলে গেছে। তারপরে এখানে আমরা মন্ত্রণালয়ের বেশ কিছু সহযোগিতা, উৎসাহ মানে সেটা পেয়েছি, কমিশন লেভেলে আমরা পেয়েছি, আমাদের মানে ডিরেক্টর পর্যায়ে পেয়েছি। হ্যাঁ, ভালো কাজকে সবাই উৎসাহিত করে। তো সেই জায়গা থেকে যে মানে কষ্ট করে যে ল্যাবগুলো ডেভেলপ করেছি সেগুলো যখন কাজে লাগে না তখন আসলে খুব মানে ভালো লাগে আর কি। হ্যাঁ, তো সেখানে মানে ভালো কাজ হচ্ছে, ভালো থিসিস হচ্ছে, ভালো পেপার হচ্ছে। আজকেও যেমন একটা পেপার এই এমআরআই কন্ট্রাস্ট এজেন্টের উপরে একটা পেপার অ্যাকসেপ্ট হয়েছে, ইমপ্যাক্ট ফ্যাক্টর 4। তো তখন আর কি মনে হয় যে না আসলে মানে ঠিক পথেই হাঁটছি আর কি। তো এখন আপনাদেরকে বলবো যে আপনারা প্লিজ আসুন, এসে মানে আমরা জয়েন্টলি কাজ করি এবং সেই কাজের মধ্যে দিয়ে আমরা আবার নতুন নতুন আরো অ্যাভিনিউজ তৈরি হবে আর কি। আমি আজকে এই পর্যন্তই বলবো আর কি। আচ্ছা, ধন্যবাদ আপা। একটা প্রশ্ন ছিল, কিন্তু ওইটা হচ্ছে যে হোয়াট আর দ্য মানে ফেসিলিটিস আপনাদের মানে বুয়েট বা ওই কি বলে যে আপনাদের এই যে হোয়াট আর দ্য ফেসিলিটিস উই ক্যান গেট ফ্রম অ্যাটমিক ইনস্টিটিউট অ্যান্ড অলসো ফ্রম বুয়েট, এটার মানে কি ধরনের ফেসিলিটিস আমরা, এটা তো ফেসিলিটিস তো আপনার মানে অনেক ধরনের ফেসিলিটিস আছে। এক হচ্ছে যে আপনার এক নাম্বার হচ্ছে আপনার ওখানে অ্যাক্সেস একটা ফেসিলিটিস, তারপর আপনার জিনিস ব্যবহার করা একটা ফেসিলিটিস, কি কি জিনিস ব্যবহার করতে পারবো, কি কি আপনাদের লিমিটেশন আছে, কোনগুলা দিতে পারবেন দিতে পারবো, যেগুলো দিলে মানে আমরা কি কতটুকু নিতে পারবো, এখানে আপনারা অ্যাটমিক এনার্জি থেকে কতটুকু দিতে পারেন, বা সেই জায়গায় বুয়েটের কোনো সাহায্য লাগবে কিনা, বুয়েট থেকেও আপনারা হয় হায়ার করে দিলেন বা আপনারা লোন করে দিলেন যে ঠিক আছে বাবা তোমরা এটা কাজ করে দিয়ে আবার ফেরত দিয়ে দাও। এই যে মানে কি ধরনের ফেসিলিটিস গুলো আমরা নিতে পারি, এই ধরনের একটা প্রশ্ন ছিল আপনার কাছে। হোয়াট আর দ্য ফ্যাসিলিটিস উই ক্যান গেট ফ্রম অ্যাটমিক ইনস্টিটিউট অ্যাজ ওয়েল অ্যাজ বুয়েট? বুয়েট এক সময় পায়োনিয়ার, মানে বুয়েট তো সবসময় পায়োনিয়ার, কিন্তু এই ফ্যাসিলিটিস এর দিক থেকে এখন আমরা একটু এগিয়ে আছি। সেগুলো হচ্ছে যে ইয়ে যেমন বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপি যেটা আপনাদের লাগবে সেটা আমাদের সব ধরনের মাইক্রোস্কোপিক ফ্যাসিলিটি আছে। তারপরে এক্স-রে রিফ্র্যাকশন আছে, রামান স্পেকট্রোস্কোপি আছে, এফটিআইআর আছে, তারপর মানে এই যে অ্যানিমাল এক্সপেরিমেন্টের যে ফ্যাসিলিটি গুলো এগুলো আছে। তো মানে কমপ্লিট একটা সার্জারির যে একটা মানে যে অ্যারেঞ্জমেন্ট গুলো সেগুলো সব আছে। তারপরে বিভিন্ন ধরনের ইনভিভো টক্সিসিটি এক্সপেরিমেন্ট, হ্যাঁ, মানে ব্লাড থেকে শুরু করে হিস্টোপ্যাথোলজি সেই জিনিসগুলো আছে, এইচপিএলসি আছে। আপনি কাজ করতে চাইলে আপনারা আসেন, ল্যাব ভিজিট করেন, করে দেখেন কি কি আপনাদের দরকার। মানে আর সবচেয়ে বড় বুঝতে হচ্ছে পারলাম। আমাদের যে ম্যাটেরিয়াল সিনথেসিস,
এই জি সিনথেসিসের জি নো হাউটা এটাতে তো আমাদের একটা ব্যাপক আমাদের অভিজ্ঞতা আছে আর কি। ধন্যবাদ আপা দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, দীর্ঘ আলোচনায়। কারণ আমি বোধহয় এখন আমরা কনক্লুশনে যেতে পারি, রাত কিন্তু কম হয় নাই। মানে সেটা আজকে কিন্তু আমরা মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইমে শুরু করতে পেরেছি, যদিও আমার হাতে এখনো 10-15 মিনিট মানে অফিসিয়ালি থাকার কথা আছে। আহ, সর্বশেষ আমি অনেকগুলো জিনিসে মানে আমারও অজানা ছিল, আমিও জানলাম যে কিভাবে আসলে আমাদের রিসার্চ ওয়ার্কগুলো আমরা অ্যাটমিক এনার্জির সহযোগিতায় এবং বুয়েটের এই কি বলে ইনকর্পোরেট বুয়েট, দেন আমাদের বিশেষ করে রতনের মতো বোনাফাইড রিসার্চার, তারপরে সেই সুদূর প্রবাসে বসে জাহিদের অনুপ্রেরণা, আর আমাদের যারা যারা আছে তাদেরকে কিভাবে আমরা যেতে পারি। কারণ আমাদের আসলে তো যে কোনো জিনিস রিসার্চের বিকল্প নয়, তাই যদি না হতো তাহলে আমি সিম্পল একটা জিনিস বলি। প্রথম যখন মার্চ মাসে করোনা ধরা পড়লো, তখনকার সিনারিও আর এখনকার সিনারিও কি এক? তখন দেখা যাচ্ছে যে রেট অফ ডেথ মানে বোঝার আগেই মানুষ মারা যাচ্ছে এবং মারা গেছেও। কিন্তু যখন আমরা আস্তে আস্তে বুঝতে শিখলাম কখন, এই আজকে আমরা মাস্ক N95, KN95, আলটিমেটলি পরে আসলো গেঞ্জি কেটে মাস্ক বানাও। এই যে জিনিসগুলা আসাতে কিন্তু আমরা সেই আগের অবস্টাকেল গুলো কিন্তু এখন নাই। এটাও তো একটা মানে ইনস্ট্যান্ট আমাদের রিসার্চ ওয়ার্কের মাধ্যমে কিন্তু এই জায়গায় আমরা আসতে পেরেছি, যে কারণে হয়তো সাময়িক এই একটা প্রতিবন্ধক আমাদের থেকেও আমাদের ডেন্টাল সার্জন কিন্তু এখন আবার আগের মতো মানে যার যার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারছে। এই যে প্রসেসগুলো আসলে আমাদের রিসার্চ ওয়ার্কগুলো তো অনেকটা তাই, ইনিশিয়ালি কিছুই নাই, পরে দেখা যাচ্ছে যে সেখান থেকে ঘুরতে ঘুরতে কিছু না কিছু বেরিয়ে আসে। সেই হিসাবে এই যে আমাদের লেজার, এই যে ইয়েতে আমাদের ওই অ্যাটমিক এনার্জি বুয়েট, তাদের সহযোগিতা নিয়ে আমরা কিভাবে আমাদের এই প্রফেশনকে, কারণ এখন তো আমাদের মাল্টি ডিসিপ্লিনারি ডেন্টিস্ট্রি হয়েছে, হয় নাই? এভিডেন্স বেসড আমরা বলি, বায়োলজিক্যাল ডেন্টিস্ট্রি বলি, অর্থোডন্সিয়া বলি, প্রস্থোডন্সিয়া বলি, পিডোডন্টিক্স বলি, পাবলিক হেলথ বলি, কমিউনিটি ডেন্টিস্ট্রি বলি, প্রিভেন্টিভ ডেন্টিস্ট্রি বলি। দেয়ার আর সো মেনি, there is a diversification of our profession. Accordingly, laser therapy, this is also a diversification from our dentistry to apply in all branches. We can apply it in all branches. That means pedo, কনজারভেটিভ, অর্থোডন্টিক, যে কোনো জায়গায় আমরা এই যে জিনিসগুলো তো রিসার্চ ভিত্তিকে আসছে এবং সেটাকে আরো উন্নত কিভাবে করা যায়। অতএব এখন আমি মানে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমি সকল এই বেসিক স্কুল ডেন্টাল বন্ডকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা একাডেমিক সেশন তারা সেই যে করোনার শুরু থেকে আমাদেরকে দিয়ে আসছে এবং সেটা তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। যেমন নাকি আমি দেখছি যে ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া till from the first patient detection corona at India in India, সেখান থেকে কিন্তু এখনো চলছে। দ্যাট ইজ আগামী 1 তারিখেও কিন্তু ওদের একটা ওয়েবিনার আছে, ওই দিচ্ছে, দ্যাট ইজ দ্য ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া। ওরা প্রতি রবিবারে একটা করে করে, যেহেতু এই রোববারে মানে সোমবারে পূজা, যে কারণে তারা এই প্রোগ্রামটা অফ দিয়ে আবার কিন্তু 1 তারিখ থেকে অনার তারা যাচ্ছে। যেমন ডিসিএ করছে, ঠিক তেমনি পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া তারা করছে। এই এই যে ওয়েবিনার গুলা চালাচ্ছে, সেই হিসাবে আমি বেসিক ডেন্টাল স্কুল বোনকে আসলে আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে তারা এই প্রোগ্রামটা ধরে রেখেছে এবং তারা রাখবে, এই আত্মবিশ্বাস আমার আছে। এবং এই যে একটা কন্টিনিউ এডুকেশন মানে সিএমই যাকে বলি, সেই জিনিসটা অব্যাহত থাকুক, সেই সুস্বাস্থ্য, তাদের সুমতি সবকিছু কামনা করে আমি সর্বশেষ আমাদের আজকের চেয়ারপারসন সভাপতি মহোদয়ের সদয় সম্মতি চাচ্ছি, ওনার ভ্যালুয়েবল বক্তব্য এবং ওনার বক্তব্যের মাঝে যদি মঞ্জুর আপার কাছেও যদি ওনারও কোনো কোয়ারি থাকে, অবশ্যই আমি এরই মাঝে মঞ্জুর আপার থেকেও জানতে চাবো। এটা আমার ওই সভাপতি মহোদয়ের বক্তব্য
আশা করছি। ধন্যবাদ জাহিদ। স্যার ডিসি ডিসকানেক্টেড। ম্যাডাম কিছু বলবে কিনা? স্যার আবার কানেকশন পাবে, মানে আজ তো নেটের কানেকশন বাংলাদেশে একটু ভালো। আরো সৌদি আরব থেকে তো যেহেতু স্যার মাঝে মাঝে কানেকশন আপ ডাউন করে, তো মোজাম্মেল স্যার কিছু ভ্যালুয়েবল বা সারোয়ার স্যার কিছু ভ্যালুয়েবল বলবেন কিনা আনমিউট করে, বা সাবিনা ম্যাম কিছু বলবেন কিনা? আমাদের সভাপতি মহোদয় আসুন। আসলে আজকে আজকে যে লেকচারটা ছিল, লেকচারটা আসলে অনেক ডিস্টার্ব হয়েছে। আমি আসলে বুঝতে পারি নাই যে আপনারা যে আমার কথা শুনছেন না। যাই হোক, তবুও যে এই যতটুকু আমি প্রেজেন্ট করতে পেরেছি, হ্যাঁ, আমি আসলে মানে অবাক হয়েছি যে মাঝে মাঝে এই ধরনের অবস্থার প্রেক্ষিত আমাদের পড়তে হয়। আসলে এই ধরনের যে কোনো অবস্থার সম্মুখীন আমরা হতে পারি, কিন্তু আমাদের আসলে কাজ করতে হবে। হ্যাঁ, আমরা যদি ঠিকভাবে কাজ করি এবং কাজের প্রতি ডেভোটেড হই, তাহলে অনেক কিছুই বেরিয়ে আসবে। আমাদের হেল্প করার জন্য অনেক অর্গানাইজেশনই অথবা আছে, তারা আসলে আমাদের আমাদের, হেল্প করার জন্য প্রস্তুত। আমার মনে হ্যাঁ হয় জি, আমাদের উনি চলে সভাপতি এসেছেন। সাহেব বোধহয় চলে অতএব আসছে। এখন আমরা যমনিকার দিকে যাই। তবে এই ধরনের প্রোগ্রামগুলো আসলেও মানে রিয়েলি একটা কি বলবো, যে আমাদের নলেজ মানে শেয়ারিং অ্যাজ ওয়েল এজ গিয়ার আপ, আপডেট, আমরা বিভিন্ন শব্দ এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সো আমাদের শিক্ষার কোনো বিকল্প নাই। এটা এমন একটা জিনিস, যত দান করা যায় তত বাড়ে। এটা কিন্তু বিলে, যে যত বিলাবে তার জ্ঞান তত বাড়ে। সো দ্যাট আমরা চাই আমাদের সিনিয়ররা আমাদেরকে এইভাবে জ্ঞান দিয়ে যাবে, আমরা নিব, আমরা আমাদের জুনিয়রকে দিয়ে যাব। অতএব আমি সবার থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে একটা যদি কোনো প্রশ্ন আমাদের সভাপতি মহোদয়ের থাকে আমাদের মঞ্জুর আপার কাছে, অবশ্যই এই ফাঁকে একটু চেয়ে নেবেন, কারণ আমাদের চাওয়ার বিকল্প নাই। কারণ দরখাস্ত না করলে আমরা কোনো কিছু পাই না। কারণ কিছু চাইতে হলে আগে একটা অ্যাপ্লিকেশন করতে হয়। তো ওই অ্যাপিলটা যেন প্রপারলি থাকে, আমাদের এই ধরনের অ্যাক্টিভিটি যেন আরো বাড়িয়ে নিতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। প্রফেসর জাহিদ। ধন্যবাদ মাননীয় মডারেটর। বিশেষ করে আমি ধন্যবাদ দিই ডক্টর মোজাম্মেলকে for his continuous effort, intellectual effort he gave for laser dentistry as well as conservative dentistry, and his great effort he pursued, and he shared his own experiences with the dentistry, dental profession in Bangladesh. Really, it is a very, enthusiastic, effective, and informative and applicable for the dentistry in Bangladesh. And I honor Dr. Engineer Sheikh Manjura Haq, who is the chief guest today. Thanks for your kind presence, your information regarding Atomic Energy Commission, your assistance for the research. You extended your hand to our research team, and your appreciation and your guidelines that we gave us today. We hope that this will facilitate our extension for our research works in Bangladesh. And I request Dr. Mozammel that as he started this type of research with Atomic Energy Commission with your MSc students, I think you can make a forum that as when you were out of this, মানে তুমি যখন ছিলে না ওই যে কিছুক্ষণ সময়, তখন আমরা কিছু আলোচনা করেছিলাম। তখন মঞ্জুর আপা বলছিলেন যে আমাদের বেশ কিছু অবস্টাকেল আমাদেরকে উতরাতে হবে হিউম্যান ট্রায়ালে যাওয়ার আগে। সেই স্টেপ গুলো আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমরা এগুলো ওভারকাম করতে পারি, কারণ আমাদের আলটিমেটলি রিসার্চের গোল হচ্ছে অ্যাপ্লিকেশন টু দ্য হিউম্যান বডি। তো কাজেই সেই জন্য একটা ফোরাম তৈরি করে অ্যাটমিক এনার্জি কমিশনের বিশেষ করে ডক্টর মঞ্জুরার সঙ্গে বসে যে এই স্টেপ গুলো কি কি করে পার হওয়া যায়,
কোন কোন স্টেপ গুলো এবং কাকে কাকে ইনকর্পোরেট করে আমরা এই জায়গায় যেতে পারি সে ব্যাপারে অনুরোধ থাকবে তোমার কাছে যে তুমি এই ব্যাপারে উদ্যোগ নাও এবং আমার সহযোগিতা সবসময় থাকবে। আর বেসিক ইন্টালেকচুয়াল বন্ডকে বলবো যে তারা কন্টিনিউ করুক এই ধরনের প্রোগ্রাম গুলো যেগুলো আমাদের প্রফেশনের কাজে আসছে এবং everyone for your kind presence listening and যারা দেখবে ভবিষ্যতে আবার এই প্রোগ্রামটা আশা করি তাদের মধ্যে আমাদের আশা জাগাবে যে আমরা এগিয়ে যেতে পারবো ইন্টারন্যাশনাল পারিস্থিতিতে বাংলাদেশের রিসার্চ নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Can leave now. Thank you, ma'am. Thank you, sir, for your valuable speech. থ্যাংক ইউ। Thank you. ওকে, আপা খোদা Bye. হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ।